ছোট লোক, ফকিরের বাচ্চা খ্যাত, তুই এখানে কি করিস? আমি খালি হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। এই মেয়ে এখানে কেন? তাও সোজা আমাকে থাপ্পড় দিল কেন? আপনি আমাকে এভাবে মারলেন কেন? আর আমি এই অফিসে কাজ করি, তাই এখানে? কুত্তার বাচ্চা, তোকে মারবো না তো কি করব? শালা ছোট লোক ফকিন্নে কোথাকার! তুই ওই দিন আমাকে সবার সামনে অপমান করলি, আর তুই কি করে ভাবলি আমি তোকে এইভাবে ছেড়ে দিব? দেখেন, ওই দিন আমি আপনাকে কোনো অপমান করিনি, জাস্ট আপনার ভুলটা ধরিয়ে দিয়েছিলাম। কি বললি? ফকিরের বাচ্চা! আমার অফিসে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক করা হচ্ছে? তোর সাহস তো কম না। আপনার অফিস মানে? এটা আমার বাবার অফিস, বুঝছিস? ফকিরের বাচ্চা, আজ তোকে এই মুহূর্তে এই অফিস থেকে বের করছি, জাস্ট অ্যান্ড সি। এটা শুনে আমি মেয়েটার হাত ধরে বললাম, ম্যাম প্লিজ, সামান্য ব্যাপারটা নিয়ে এমনটা করবেন না। ছোট লোক, ফকিরের বাচ্চা, তোর এত বড় সাহস আমার গায়ে হাত দিস? আর কি বললি? সামান্য? এই ব্যাপার? তোদের মতো গরিব ছোট লোক বস্তির ছেলেরা সামান্য ভাবতে পারে? এই নীলা চৌধুরী না, বুঝলি? আপনি আমাকে যা শাস্তি দেবার দেন, তারপরেও চাকরি থেকে বের করে দিয়ে না প্লিজ। আমি অসহায় দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। তোর মতো ছোট লোকের কোনো যোগ্যতা নেই এই অফিসে চাকরি করার। দাঁড়া, তোর ঠিকানা লাগাচ্ছি। এটা বলে নীলা ম্যাম আমার কেবিন থেকে হনহন করে চলে গেল স্যারের কেবিনে। আমি এখন টেবিলে বসে মাথায় হাত দিয়ে বসে থাকলাম। চাকরির 1 মাস হতে না হতেই যদি চাকরিটা চলে যায়, তখন আমি কিভাবে কি করব? আমার পরিবার কেমনে চলবো? আমার পরিবার কেমনে চালাবো? বাবার ওষুধের খরচ, ছোট ভাইয়ের পড়ার খরচ কিভাবে জোগাড় করব? মোট কথা আমার পরিবার কিভাবে চালাবো, এইসব ভাবতে হতে নিজে চোখ দিয়ে পানি করে পড়তে লাগলো। কারণ এই চাকরিটা গেলে আমার না খেয়ে মরতে হবে। ও, আপনারা হয়তো বা কিছু বুঝতে পারেননি। চলুন আগে আমার পরিচয়টা দিই। আমি আহমেদ, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার ছোট্ট একটা ফাজিল ভাই আছে, এবার 8ম শ্রেণীতে পড়ে। আমরা মধ্যবিত্ত। আম্মুর নাম ফারজানা, তিনি গৃহিণী। বাবা মিরাজ হাসান একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজার ছিলেন। আমি 2 বছর হলো অনার্স শেষ করলাম, তখন থেকে জব খুঁজছিলাম। বাট এই বাংলাদেশ, টাকা আর মামা খালা ছাড়া কিছুই সম্ভব না। আমি এখন যে অফিসে চাকরি করছি, এটা হচ্ছে বাবা যে অফিসে আগে চাকরি করতো সেই অফিস। আমার বাবা একদিন অফিস থেকে আসার সময় হঠাৎ আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়। সেই থেকে ঘরে বসে থাকতে হয়, তবে লাঠি দিয়ে হাঁটে। সেই থেকে আমাদের গরিবত্ব শুরু। এদিকে আমার কোনো চাকরিও নেই, 2-1টা টিউশন আর বাবার জমানো টাকা দিয়ে কোনো মতে ঘর চলছে। হঠাৎ বাবা আমাকে বলে বাবা যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানিতে যেতে। তিনি নাকি বলেছে ইন্টারভিউ দিলে পাশ করলে চাকরি হয়ে যাবে। তারপর আমি বাবার কথা মতো সেই কোম্পানিতে যাই। আল্লাহর রহমতে চাকরি হয়ে যায়। আর যিনি আমাকে থাপ্পড় দিল সে হচ্ছে এই কোম্পানির ভবিষ্যতের মালকিন নীলা চৌধুরী। নীলার বাবার নাম রফিক চৌধুরী, মায়ের নাম রিহানা চৌধুরী। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ার কারণে অনেক জেদি আর অনেক অহংকারী হয়ে উঠেছে। আপনাদের পরিচয় দিতে দিতে পিয়ন চাচা এসে ডেকে গেল। আমাকে নাকি স্যার ডাকছে। আর কি কারণে নীলা ম্যাম মানে স্যারের মেয়ে আমাকে থাপ্পড় দিল তা বলা হয়নি, সেখান থেকে আসলে না হয় বলবো। তারপর আমি নিজেকে স্বাভাবিক করে এক পা করে স্যারের কেবিনের দিকে যাচ্ছি, কিন্তু আমার পা যেন চলতেই চাইছে না। কি করব তা বুঝতে পারছি না। মাথায় শুধু ঘুরতেছে চাকরি গেলে এখন কি করে পরিবার চালাবো। অনাকাঙ্ক্ষিতভাবে চাকরি যাওয়া ব্যাপারটা একমাত্র মধ্যবিত্ত ঘরের ছেলেরাই জানে, কারণ তাদের একটা চাকরি পাওয়া মানে সোনার হরিণ পাওয়ার সমান। অনেক কষ্টে স্যারের কেবিনের সামনে এসে নক করে বললাম, স্যার আসবো? আসো। তারপর মাথা নিচু করে স্যারের কেবিনে ঢুকে একপাশে দাঁড়িয়ে থাকলাম। হালকা চোখ তুলে দেখি স্যারের মেয়ে মানে নীলা আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। তা আমি আবার চোখ নামিয়ে ফেললাম। এ নাও আহমদ, তোমার এই মাসের বেতন। স্যারের কথা মতো হাত বাড়িয়ে বেতনটা নিলাম। অনেকটা খুশি লাগছে, তবে পরেক্ষণে স্যারের বলা কথাটা শুনে আমার হাসি মুখটা বেজার হয়ে গেল। তোমাকে আর এই পোস্টে চাকরি করতে হবে না। স্যারের মুখে এমন কথা শুনে বুকের মধ্যে এমন ব্যথা করলো যেন আমার বুকে কেউ 3-4 রাউন্ড গুলি করে দিল। আমি অসহায় দৃষ্টিতে স্যারের দিকে তাকিয়ে আমতা করে বলতে থাকলাম, স্যার এই কাজটা করবেন না। আপনি জানেন আমার পরিবার চালানোর মতো কেউ নেই, আমার ওপর পুরো পরিবার নির্ভর করছে। যদি চাকরিটা চলে যায় তখন আমরা পথে বসবো। স্যার এমনটা করবেন না প্লিজ। আমার কিছু করার নাই, তুমি আর এই পোস্টে চাকরি করতে পারবে না। স্যারের কথা শুনে অনেক কষ্টে চোখের মাঝে কান্না আটকে চলে আসতে যাব, তখন স্যারের মেয়ে বলে উঠল, ওই থাম, কোথায় যাচ্ছিস? তোকে আমি যেতে বলছি? ম্যাম এখন তো আর চাকরি নেই,
আর থেকে আর কি করব? কে বললো তোর চাকরি নেই? তোকে তোর অযোগ্য পোস্ট থেকে সরিয়ে দিয়ে যোগ্য পোস্টে রাখা হয়েছে, আমার পিএ হিসাবে নিয়োগ করা হয়েছে। ম্যামের কথা শুনে আমার খুশি আর কে দেখে, কারণ চাকরি যাওয়ার কথা ছিল আর এখন ডিরেক্ট বিয়ে। এত খুশি হতে হবে না। আমার পিএ হতে হলে আমার গাড়ি চালাতে হবে, আমি যেখানে যাব সেখানে যেতে হবে, যখন যেই মুহূর্তে ডাকবো সেই মুহূর্তে আমার সামনে আসতে হবে। মোট কথা, আমার ব্যক্তিগত কাজের লোক হবে তুই, এবং আমার সব কথা শুনতে হবে। আমি ম্যামের কথা শুনে বললাম, এটা কেমন কথা ম্যাম? আমি যেটা বলছি সেটাতে রাজি হলে হবে, তা না হলে তুই আসতে পারিস। আমি ভাবলাম চাকরি না থাকার থেকে এটা করাই বেস্ট হবে, কারণ এই অবস্থায় আর একটা চাকরি পাবো কিনা তার সন্দেহ। তার চেয়ে বরং হাজার কষ্ট হলে এই চাকরিটা করি, ভেতরে ভেতরে না হয় আরেকটা খুঁজে নেব। আমি রাজি। গুড, তাহলে এই পেপারে সাইন কর। এটা কিসের কাগজ ম্যাম? যেটা বলছিস সেটা কর, তা না হলে বুঝতেই পারছিস। ম্যামের কথা শুনে আমি ভয়ে ভয়ে তাতে সাইন করে দিলাম। যা, শেষবারের মতো তোর এই অফিসে কাজ করে নে। কাল থেকে আমার পিএ হয়ে আমার সাথে থাকবি। তারপর আমি আর কোনো দিকে না তাকিয়ে সেখান থেকে চলে আসলাম। এইদিকে কিরে মা, তুই এমনটা কেন করলি? ছেলেটা অফিসে ভালোই তো কাজ করে, প্রিয় লাগলে আমাকে বলতি। আরে বাবা, তোমাকে এত কিছু বুঝতে হবে না, আমি গেলাম। পাগল একটা, কি থেকে কি করে নিজেও জানে না। এদিকে আমি কেবিন থেকে এসে ভাবতে লাগলাম, সামান্য একটা ঘটনার জন্য ম্যাম আমার সাথে এমন ব্যবহার করতে পারলো। সেখানে তো আমার কোনো দোষ নেই, আমি জাস্ট ম্যামকে ভুল ধরে দিয়েছিলাম। তার জন্য এইভাবে আমাকে থাপ্পড় দিতে পারলো, আমার মা বাবাকে গালি দিতে পারলো। ও আচ্ছা, আপনারা তো কিছু বুঝতে পারছেন না। আচ্ছা আমি তাহলে বুঝিয়ে দিই, চলেন। ফ্ল্যাশব্যাক। দিনটি ছিল শুক্রবার, অফিস ছিল এই তো 2 দিন আগের কথা আর কি। মন চাইছে একটু এলাকাটা ঘুরে দেখি, যেইভাবে সেই কাজ। সকালে নাস্তা করে আম্মু আব্বুকে বলে হাঁটতে বের হলাম। হাঁটতে হাঁটতে একটা পার্কের সামনে চলে আসলাম। তখন চোখ গেল পার্কের গেটে থাকা একটা সুন্দরী মেয়ে আর একটা রিক্সা চালক কথা কাটাকাটি করছে। আমার একটা স্বভাব আছে, যে কোনো কিছুতে নাক গলানো, এটাই হয়তো আমার সবচেয়ে বদ অভ্যাস। তাই আমি আর সেখানে না দাঁড়িয়ে থেকে তাদের সামনে গেলাম। সামান্য একটা রিক্সা চালক হয়ে আমাকে মামুনি ডাকিস? কোন অধিকারে? মেয়েটার কথা শুনে ইচ্ছে করছে কষে কয়েকটা থাপ্পড় দিতে। এ আপু, আপনি চাচার সাথে এইভাবে কথা বলছেন কেন? আইসে আরেক ফকিন্নির পোলা আমাকে জ্ঞান দিতে। ভাড়া যেটা দিছি সেটা নে বলছি। দেখেন, ভদ্রভাবে কথা বলেন। আপনার মা বাবা কি কোনো শিক্ষা দেয়নি একজন বাবার বয়সী মুরব্বী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়? ছোট লোক, তোর এত বড় সাহস আমার বাবা মার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলিস? তুই জানিস আমি কে, আমার বাবাকে? সেটা আপনার ব্যবহারে বলে দিচ্ছে। আপনি একজন বড়লোক বাবার বিগড়েছে অহংকারী মেয়ে। এখন বেশি পেঁচাল না পেরে চাচার পাওনাটা দিয়ে দিন। কি বললি? ছোট লোক? আমি অহংকারী? এই বলে আমার গালে একটা থাপ্পড় মেরে দিল মেয়েটা। মেয়েটার এমন কাজে আমার মাথা গরম হয়ে গেল। রাগে থাপ্পড় দিতে কেউ দিলাম না। এই হাতটা তুলেছিলাম কেন জানিস? তোকে মারার জন্য। কিন্তু আমি মেয়েদের গায়ে হাত তুলি না। তোদের অনেক টাকা আছে, কিন্তু ভালো একটা মন নেই। তোরা যেখানে সেখানে হাজার হাজার টাকা অপচয় করছিস, কিন্তু একটা অসহায় মানুষ তোদের কাছে খাবার চাইতে বা সাহায্য চাইতে আসলে তোরা তাদের দূর দূর করে তাড়িয়ে দিস কেন? হ্যাঁ, আচ্ছা তোরা কি মনে করিস তোরা মানুষ আর আমরা গরিবেরা কিচ্ছু না? এই চাচাটা কত কষ্ট করে রিক্সা চালায় তো সংসার চালায়, আর তোর কাছে ন্যায্য ভাড়া চাইছে, তা দিতে পারছিস না কেন? একটা রেস্টুরেন্টে খেতে গেলে সেখানকার ওয়েটারকে 200-100 টাকা টিপস হিসেবে দিস। আমি কিন্তু এটা দিতে মানা করছি না, তবে এই চাচার ভাড়াটুকু দিতে পারছিস না কেন? শুধু কি পারিস বাবার টাকার গরম দেখাতে? তাছাড়া কি পারিস? তোদের মতো কিছু মানুষের কারণে আজ আমাদের দেশের এই অবস্থা। আমার এমন জোরে কথা বলা দেখে মেয়েটা ভয়ে আশেপাশে তাকিয়ে দেখলো লোক জমা হয়ে গেছে। এই, ভাড়া দিবি নাকি এখানে বেঁধে রাখবো? মেয়েটা আমার ধমক শুনে তাড়াতাড়ি টাকা বের করে দিল। দেখেন, আমি এসব আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, এইসব বলছি আপনাকে বোঝাতে যে আমরা সবাই মানুষ, আর মানুষ মানুষের জন্য। কিন্তু মেয়েটা আমার কথা কানে না নেই চলে যেতে লাগলো হনন করে। আর যেতে যেতে বলল, ছোট লোকের বাচ্চা, তুই আমাকে সবার সামনে অপমান করলি তাই না? তোকে তো আমি পরে দেখে নিব। আরে যা যা, কি করবে দেখা যাবে। দেখেছেন, এদের কখনো শিক্ষা হবে না। এত সুন্দর করে বোঝালাম, কিন্তু উল্টো বুঝে চলে গেল। এই ছিল আমার ভুল, যার কারণে আজকে আমার চাকরি যেতে যেতে বেঁচে গেল। এখন আপনারাই বলেন, আমি কি ভুল কিছু করেছিলাম? যাই হোক, আপনাদের বলতে বলতে একটা ফাইল কমপ্লিট করলাম। তারপর স্যারের কাছে নিয়ে যেতে লাগলাম। স্যার আসবো? আরে আহমদ, যে আসো আর বসে পড়ো। তারপর আমি স্যারের অনুমতি নিয়ে ভেতরে ঢুকে বসেই ফাইলটা স্যারের হাতে দিলাম। স্যার ফাইল দেখতে দেখতে বলল,
আহমদ, আমি চাইছিলাম তুমি অফিসে কাজ করো, কিন্তু আমার মেয়ে কেন জানে তোমাকে নিজের বিয়ে বানিয়ে দিল। স্যার, চাকরি যায়নি, এটা আল্লাহর কাছে শুকর করি। তুমি কি যে বলো না, তোমার চাকরি কেন যাবে? তখন এমনি দুষ্টুমি করছিলাম। যাই হোক, আমার মেয়েটাকে একটু দেখে রাখিও। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে মাত্র কয়েকদিন হলো দেশে আইছে। আর কিছু বললে তুমি কিছু মনে করিও না। আসলে মেয়েটা একটু রাগী, তবে মন ভালো। স্যারের দিকে একটা হাসি দিয়ে বললাম, জি স্যার, আমি দেখে রাখবো। মনে মনে বললাম, আর মন ভালো? একটা বাবার সমান যুবককে যে সম্মান করতে পারে না, তার আবার মন ভালো। আচ্ছা, তুমি এখন বাড়ি যেতে পারো। এখন তোমার আর কোনো কাজ নেই। ওকে স্যার, তাহলে আমি আসি। এটা বলে স্যারের কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে কিছুক্ষণ থেকে চলে গেলাম মার্কেটে। বাবার জন্য একটা পাঞ্জাবি, আর মার জন্য একটা শাড়ি, আর ছোট ভাইয়ের জন্য একটা শার্ট একটা প্যান্ট নিলাম। তারপর ফার্মেসিতে গিয়ে বাবার জন্য ওষুধ কিনে সোজা বাড়ি চলে গেলাম। কলিং বেল দিতেই ছোট ভাই নিহান এসে দরজা খুলে দিল। ভাইয়া, তোর হাতে এসব কি? তোদের জন্য কিছু শপিং করলাম। ও মা, হাসানের আম্মু। ও মা, তাড়াতাড়ি আসো, দেখো ভাইয়া কি এনেছে, দেখে যাও। কিরে বাবা, এত চিৎকার দিচ্ছিস কেন? বাবা, এত তাড়াতাড়ি? আর হাতে এগুলো কি? মা, তোমাদের জন্য কিছু শপিং করলাম আর কি, প্রথম বেতন পেলাম। তাই বলে এইসব তোকে কে আনতে বলেছে? আরে ধরো তো, আমি গেলাম, রুমে খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এটা বলে রুমে চলে গেলাম। অন্যদিকে নীলা রুমে বসে বসে ভাবছে, ছোট লোকের বাচ্চা, এইবার দেখামো মজা তোকে। আমাকে অপমান করা, তাই না? আমাকে? তুই ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছিস, ছোট লোক। এটা বলে একটা ডেভিল মার্কা হাসি দিল। এদিকে আমি দুপুরের খাবার খেয়ে ঘোরাফেরা করতে লাগলাম। এইভাবে আজকের দিনটা পেরিয়ে গেল। পরদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই সুন্দর করে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে স্যারের বাড়ি চলে গেলাম। বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবছি, আল্লাহ জানে এই মেয়ে আমার সাথে কি করে। ওই দিন বলেছিল অপমানের প্রতিশোধ নেবে। না, এই চাকরি আর করাই যাবে না, দেখি চাকরি খুঁজতে হবে, এইসব ভাবছি। আর আমি সেখানে দাঁড়িয়ে না থেকে গাড়ির কাছে হেলান দিয়ে বাড়িটার দিকে চেয়ে থাকলাম। হঠাৎ চোখ গেল বাড়ির থেকে বের হওয়া একটা সুন্দর রমণীর দিকে। কি সুন্দর, কালো লম্বা চুল, ঠোঁটে হালকা লিপস্টিক, হালকা মেকআপ, আর পরনে কালো থ্রি পিস। মনে হচ্ছে এক্ষুনি আকাশ থেকে নেমে আসা একটা সুন্দরী কালো পরী। আমি আবারও হালকার উপরে ঝাপসা হয়ে বাঁশ খেয়ে গেলাম আর বলতে লাগলাম, মেয়েটাকে দেখে বোঝাই যাচ্ছে না এই মেয়েটা তো অহংকারী। কে বলবে যে বিদেশে থাকতো? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এটার কেউই না, এটা নীলা। এইসব ভাবতেছি, হঠাৎ করে গালে ঠাস ঠাস করে থাপ্পড় পড়লো আর আমারও হুঁশ ফিরল। গালে হাত দিয়ে নীলার দিকে তাকিয়ে আছি। এই ফকিরের বাচ্চা, জীবনে কখনো মেয়ে দেখিসনি? এইভাবে হা করে তাকিয়ে আছিস যে? ম্যামের কথায় কি বলবো বুঝতে পারছি না। এইভাবে হ্যাবলার মতো দাঁড়িয়ে না থেকে দরজা খোল, ছোট লোকের বাচ্চা। ম্যাম, আপনি আমাকে যা বলার বলেন, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলবেন না। আমার কথা শুনে নীলা ম্যাম আরেকটা থাপ্পড় দিয়ে আমাকে বলল, এই, তোর সাহস কম না? আমার মুখে মুখে তর্ক করিস, ছোট লোক কোথাকার। লুচ্চামি করবি আর এতে গালি দিলেই দোষ, তাই না? ম্যাম, আমি কখন লুচ্চামি করছি? আবার মুখে মুখে তর্ক করিস? আচ্ছা, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি বরং যাই, আর তোর কাজ করা লাগবে না। না না ম্যাম, এমনটা করবেন না, আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। তারপর গাড়ির দরজা খুলে দিতেই নীলা ম্যাম গাড়িতে ঢুকে পড়ল, আর আমি আমার চোখের কোণে থাকা হালকা পানিগুলো মুছে নিয়ে গাড়িতে উঠে চালাতে লাগলাম। কি করব বলেন, গরিবে জন্মেছি তো, তাই এমন বড় লোকের কথা শুনতেই হবে। ম্যাম, কোথায় যাবেন? নদীর পাড়ে নিয়ে যা। তারপর ম্যামের কথা মতো গাড়ি চালাতে লাগলাম। একটু পর নদীর পাড়ে এনে গাড়ি থামাতে বলল। নীলা ম্যাম নেমে বলল, এখানে থাক, আমি আসি। এটা বলে ম্যাম চলে গেল, আর আমি গাড়ির সাথে হেলান দিয়ে ফোন টিপতে লাগলাম। এদিকে ম্যাম পার্কে গিয়ে তার কলেজ জীবনের দুই বেস্ট ফ্রেন্ডের কাছে গেল। নাইমা নিহা নীলাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। দোস্ত, প্রায় 4 বছর পর দেখা আমাদের। দোস্ত। ভেবেছিলাম বিদেশে গিয়ে অনেক পাল্টে যাবি, কিন্তু তুই তো একদম আগের মতো আছিস। আরে কি যে বলিস না, আমি কেন পাল্টে যাব? দোস্ত, এই কিউট ছেলেটা কে রে? তোর বয়ফ্রেন্ড নাকি? আরে কি যে বলিস না, এই ছোট লোক খ্যাত আমার বয়ফ্রেন্ড হবে কেন? সে তো আমার ড্রাইভার। কি বলিস? আমার কিন্তু ছেলেটাকে দেখে ড্রাইভার মনে হচ্ছে না। কি হ্যান্ডসাম, স্টাইলিশ, এ তো ড্রাইভার হতে পারে না। নিহার কথা শুনে নীলা রেগে গেল। এত যেন হ্যান্ডসাম লাগছে,
যা না যা, বিয়ে করে নে। আচ্ছা, এসব বাদ দে। এখন কি করছিস? বিয়ে করবি কখন? আরে বিয়ে এখন না, বিদেশ থেকে সবে আসলাম, কয়দিন ঘোরাঘুরি, তারপর বাবা বলছে অফিস সামলাতে, অফিসে জয়েন করব, তারপর যা করার করব। এখন বল, তোরা কি করছিস? এই তো একটা কোচিং সেন্টার খুলছি, সেখানে বাচ্চাদের পড়াই। আর নেহা তার বাবার অফিস সামলায়। ও আচ্ছা, কিছু খাবি? হুম, চল ফুচকা খাবো। আরে যেতে হবে, ছোট লোকটা ডাক দিই, সে এনে দিবে। দোস্ত, ছেলেটাকে এভাবে বলছিস কেন? সে তো একটা মানুষ, তাই না? তুই চুপ থাক বেটি। এটা বলেই নীলা আমাকে ডাক দিল, কিন্তু আমি ফোন টেপা আর দূরে থাকার কারণে নীলা ম্যামের ডাক শুনতে পেলাম না। এইদিকে আমার কোনো প্রতিক্রিয়া না দেখে নীলা ম্যাম জোরে চিল্লাতে লাগলো। আমি হালকা করে অনুভব করলাম কে যেন আমাকে ডাকছে। আশেপাশে তাকিয়ে দেখি এটা ম্যাম। ওই ফকিন্নি, এদিকে আয় বলছি। ম্যামের ডাক শুনে আমি তাড়াতাড়ি করে নিজেকে সামলে নিয়ে ম্যামের কাছে গেলাম। ম্যামের কাছে যেতেই ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বলল, ছোট লোক খ্যাত, তোর দাম বেড়ে গেছে নাকি এত দামি গাড়ির পাশে দাঁড়িয়ে? আমি গালে হাত দিয়ে আছি। সরি ম্যাম, বুঝতে পারিনি। বুঝতে পারবি কেমনে? তোরা তো ছোট লোক, কখনো এত দামি গাড়ির পাশে দাঁড়াসনি, তাই একটু ভাব থাকবে। নীলা ম্যামের কথা শুনে একটু মুচকি হাসলাম। আমার হাসতেছে এই তো লজ্জা শরম নাই? ছোট লোক কোথাকার, এত অপমানের পরেও একটা কাজ ঠিক মতো করতে পারিস না। এই, আমি যে তোকে এত চিৎকার দিয়ে ডাকছি না, না শোনার ভান করছিস কেন? সরি ম্যাম, এত দূর থেকে আপনার ডাক শুনতে পাইনি। একদম মিথ্যা কথা বলবি না। যা আমাদের জন্য 3 প্লেট ফুচকা নিয়ে আয়, ছোট লোক কোথাকার। দেখিস আমার বেঁচে যাওয়া টাকা মেরে দিস না। নীলার কথায় কিছুটা কষ্ট হলেও আমি কিছু না বলেই ফুচকা আনতে গেলাম। দোস্ত, ছেলেটার সাথে এমনটা না করলেও পারতি। আর ছেলেটা তো ঠিক বলেছে, এত দূর থেকে যে ডাক দিয়েছিস সেটা তো সে শুনতে পাবে না। তোরা চুপ থাকবি? আচ্ছা, এই ছোট লোকের জন্য তোদের এত দরদ কেন? এখানে দরদের কি আছে? যেটা সত্যি সেটা বললাম আর কি। দেখ, তোদের সাথে আড্ডা দিতে আসছি মোট ভালো করার জন্য, ওই ফকিন্নির কথা বলে মোট খারাপ করিস না বলে দিলাম। আচ্ছা, ছেলেটার সাথে তুই এমনটা করছিস কেন? ও তাহলে তোরা শুনবি? তাহলে শোন। এই বলে তার বান্ধবীদের সাপ বলে দিল। দোস্ত, তুই কি ভেবে দেখছিস তুই যেটা করছিস এবং যেটা এখন করছিস ঠিক? অবভিয়াসলি সঠিক। তাহলে আমাদের কিছু করার নেই, সময় হলে বুঝতে পারবি। তোরা কিসের কথা বলছিস? আচ্ছা বাদ দে, ওই যে ছেলেটা ফুচকা নিয়ে আসছে। এদিকে আমি ফুচকা নিয়ে এসে তাদের হাতে দিলাম ফুচকা। যা 3টা পানির বোতল নিয়ে আয়। ম্যাম একসাথেই বলতে পারতেন। এটা বলতে ম্যাম আবার আমার গালে থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে মনে মনে ভাবতে থাকলাম, শালির কথার থেকে হাত বেশি চলে। এইভাবে কিছুদিন গেলে আমাকে আর চেনাই যাবে না। কুত্তা, আমাকে তুই শিখাস কখন কি বলতে হবে? যা, যেটা আনতে বলছিস সেটা আন গিয়ে। তারপর আমি আর না দাঁড়িয়ে থেকে চলে গেলাম পানির বোতল আনতে। একটিবার পানির বোতল নিয়ে ম্যামকে দিয়ে যখনই আসতে যাব, হঠাৎ আমি নিচে পড়ে গেলাম। আমার পড়া দেখে ম্যাডাম সব আশেপাশের সবাই আসতে লাগলো। আমি এমন একটা পরিস্থিতিতে পড়বো সেটা কখনো ভাবতেই পারিনি। মানুষকে ভালো বোঝাতে গিয়ে আজ নিজেকে অপমানিত হচ্ছি। তারপর নিজেকে সামলে যখনই নীলা ম্যামকে কিছু বলতে যাব, তার আগে নীলা ম্যাম আমার কাছে এসেই ঠাস ঠাস করে আবারও 2টা থাপ্পড় দিয়ে বলল, কুত্তা, তোর সাহস কি করে হয় আমার পায়ের সাথে তোর পা চাট করা? শালা লুচ্চা লাফাঙ্গা, মা বাবা কি তোকে কোনো শিক্ষা দেয়নি? ম্যাম আমি তো আপনাকে কিছু করিনি, উল্টো আমার পায়ে আপনি ল্যাং মেরেছেন। এতে আপনি মা বাবাকে টানছেন কেন? তোর বুড়ো মা বাবাকে টানবো না তো কি করবো? কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয় সেটা যদি তোর মা বাবা শিখাতো, তাহলে আজ তুই আমাকে এমন বাজেভাবে টাচ করতি না। আরে তোকে কিভাবে শিখাবে? থাকিস তো বস্তিতে, তারা হয়তো এমন। নীলার কথা শুনে মাথা গরম হয়ে গেল। নিজের রাগ আর ধরে রাখতে পারলাম না, তাই কষে 2টা থাপ্পড় দিলাম। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় দেওয়ার? আরে রাগ তোর থাপ্পড়, তোরা এই অত্যাচার অনেক সহ্য করেছি 2-3 ঘন্টা ধরে। এই তুই বলছিস না আমার পরিবার আমাকে মেয়েদের সম্মান করতে শেখায়নি? হ্যাঁ, আমাকে মেয়েদের সম্মান করতে শেখায়নি, তাই তোকে অনেক আগে থেকে সহ্য করছি। সেই সকাল থেকে তুই আমার মা বাবাকে গালি দিয়ে যাচ্ছিস। ব্যাস, অনেক হয়েছে। আচ্ছা তুই যে আমাকে বকছিস,
পরিবারের শিক্ষার কথা তুই পেয়েছিস? তুই পেয়েছিস পরিবারের শিক্ষা? সামান্য একটা বাবার সমান লোককে যে যাতা বলতে পারে, সে আমাকে বলছে আমার নাকি পারিবারিক শিক্ষার অভাব। এত পড়ালেখা করেও তো ড্রাইভার হয়েছি, কারণ আমার পরিবার চালানো দায়িত্ব আমার কাঁধে। আর আমি যদি বেকার হই তাহলে আমরা সব পথে বসবো, তাই এই কাজটা করছি। কিন্তু আর না, তোর এই কাজ আমি আর করবো না। যেই কাজ করতে আমার মা বাবাকে গালি শুনতে হয়, সেই কাজের বেতনের টাকা দিয়ে আমি কিভাবে সংসার চালাই? এটা আমার দ্বারা সম্ভব না। তোর কাজের গোষ্ঠী মারি, তোর কাজ করার থেকে না খেয়ে মরা ভালো। এটা বলেই সেখান থেকে চলে আসলাম। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার মা বাবাকে নিয়ে গালি, এটা আমি সহ্য করতে পারবো না। দরকার হলে পথে বসে থাকবো, তারপরে আমি মেয়ের কোনো কাজ করব না। এদিকে নীলা গালে হাত দিয়ে এখন বোঝার চেষ্টা করছে এখানে কি হলো, আর আমি কি বলে গেলাম সে বুঝতেই পারছে না। এমন সময় নেহা বলে উঠল, দেখলি তো, এখন বোঝ সামান্য ব্যাপারকে এত বড় করতস তুই, আর তোর দোষে তুই সবার সামনে অপমানিত হলি। এটা শুনে রাগে ফুঁসতে ফুঁসতে পড়ল, শালা ছোট লোকের বাচ্চা, এত বড় সাহস আমাকে সবার সামনে থাপ্পড় মারা অপমান করা, তাই না? এই নীলাকে মনে হয় চিনে না, এইবার দেখবে এই নীলা কি জিনিস। এইটা বলে আর কাউকে কিছু না বলে নীলা হন হন করে চলে গেল। এদিকে আমি বাড়িতে এসে কোনো দিকে না থেকে আমার রুমে চলে আসলাম। আমার এমন আশা দেখে মা কিছুটা অবাক হলো, তাই আম্মু আমার পেছন পেছন আমার রুমে আসলো। এসে দেখলো আমি কম্পিউটারে বসে কি যেন করছি। তারপর আম্মু আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, বাবা, এই সময় বাড়িতে কিছু কি হয়েছে? না মা, কিছু হয়নি। তো চাকরিতে যাসনি কেন? না আম্মু, চাকরি ছেড়ে দিছি। আচ্ছা, আমার জন্য এক কাপ চা আনো তো মা। আচ্ছা বাবা, আমি আনতেছি। এদিকে আমি কম্পিউটারে রিজাইন লেটার লেখা শেষ করা মাত্রই আম্মু আমার জন্য চা নিয়ে আসলো। আমি আম্মুর হাত থেকে চা নিয়ে খেতে লাগলাম। আচ্ছা বাবা, চাকরি ছেড়ে দিলে তো এখন কি করবি? কিছু করব না, টোটো করে ঘুরবো আর বসে বসে খাবো। তোমার স্বামীর জন্য অফিসে কাজ করতে গেছি, তা না হলে আমি যেতামই না। এমন ভাবে বলছিস কেন? তোর বাবার বন্ধু, তাই তোকে ওই অফিসে কাজ করতে বলেছে। বিলা ম্যামের বাবা হচ্ছে আমার বাবার বন্ধু। বাবা বলছে তাই তো গেছিলাম। এখন আর আমার ভালো লাগছে না, তাই যাবো না। আর এমনিতেও কি আমরা চলতে পারবো না? কোনো মতে চলতে পারবো, তাই না? আমি সেটা জানি না, তুই চাকরি ছাড়ছিস সেটা তুই তোর বাবাকে বল গিয়ে, আমাকে কেন বলছিস? আম্মু কথাটা বলেই চলে গেল, আর আমি কম্পিউটারে কাজ করতে লাগলাম। এইভাবে কম্পিউটারে কাজ করতে করতে দুপুর হয়ে গেল, তাই ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। খাবার টেবিলে বসে খাবার খেতে লাগলাম। তখন আব্বু বলল, কি রে, তুই চাকরিটা ছাড়লি কেন? ভালো লাগছে না তাই ছেড়ে দিছি। তোর ভালো না লাগলে হবে? এখন সংসার কিভাবে চলবে? এদিকে আমিও তো ঘরে বসে থাকি। কেন, আগে যেভাবে নিজের খরচ চালাতাম, রেস্টুরেন্টে কাজ করে চালাবো। তখন তো নিজের খরচ চালাতি, এখন তো পরিবারের খরচ চালাতে হবে। একটু বোঝার চেষ্টা কর। তোকে এত কষ্ট করে পড়ালেখা করালাম এই ওয়েটারের কাজ করতে, তাই না? দেখো বাবা, পৃথিবীতে কোনো কাজই ছোট না, আর আমি যে করেই হোক পরিবারের খরচ চালাবো ইনশাল্লাহ। আমি জানি না, তোর কাছে যেমন ভালো লাগে তেমন কর। ছেলের আমার কপালটাই খারাপ, কেউ আমার মন বুঝতে চায় না। না চাইলো বাবা, হ্যাঁ না চাইছে ছেলে। তারপর অনেকভাবে বাবা বোঝাতে চেয়েছিল, কিন্তু আমি আমার কথায় একটাই বলেছি যে আমি ওখানে চাকরি করব না। কেমনি চাকরি করব আপনারাই বলেন? যে মেয়ে শুধু আমাকে আর আমার বাবা মাকে গালি দেয়, সেখানে কি করে চাকরি করি? তারপর কোনো মতো খাবার খেয়ে রুমে গিয়ে বিজ্ঞাপন দেখতে লাগলাম। সেখানে কিছু কোম্পানির লোক নিয়োগ নেবে, সেখান থেকে 2টা কোম্পানির আবেদন করে গেম খেলতে লাগলাম। তখন নিহাল আমার রুমে এসে, ভাইয়া কি করছিস? এই তো কম্পিউটারে বসে চেয়ার টিপি। ভাইয়া তুমি তো গেম খেলছো, তোমার মোবাইলটা আমাকে একটু দেবা? কেন? প্রেম করব তাই। ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। এইভাবে তাকাতে হবে? আমি ফাজলামি করছি, তাও তো মোবাইলটা একটু লুডো খেলবো। এটা বলে আমার পাশ থেকে ফোনটা নিয়ে চলে যেতে লাগলো। ফোন আমি না দেওয়ার পরে তুই যখন নিয়ে যাচ্ছিস, তাহলে অনুমতি নিচ্ছিস কেন? আরে ফর্মালিটি আর কি বোঝো না? ফিটার খাও নাকি? এটা বলে নিহান চলে গেল। এই ছেলের এমন কথা আমার মাথার উপর দিয়ে গেল। তারপর কিছুক্ষণ গেম খেলে কম্পিউটার যখন বন্ধ করতে যাব, তখন দেখে একটা মেল আসলো। আমি কিছু না ভেবে মেলটা ওপেন করে অবাক হলাম। আমি দেখলাম সেখানে লেখা আছে আমাকে আগের পোস্টে আবার নিয়োগ দিচ্ছে, কিন্তু আমি তো ওই কোম্পানিতে আর কাজ করব না। এটা বলে কম্পিউটার বন্ধ করে নিহালকে খুঁজতে লাগলাম, কিন্তু ঘরে তাকে দেখতে পেলাম না। তাই ছাদে গেলাম। ছাদে গিয়ে যা দেখলাম সেটা দেখে ইচ্ছে করছে নিজে 20 টাকার শরবত খেয়ে আত্মহত্যা করি। ছাদে গিয়ে দেখি করিম চাচার মেয়ে তাসপের সাথে লুডো খেলছে। করিম চাচারা হচ্ছে আমাদের প্রতিবেশী। এটা পর্যন্ত ঠিক আছে,
বাট তাদের কাহিনী দেখে আমার মাথা ঘোরাচ্ছে। চলেন তাদের কাহিনীটা বলি। নেহাল, তুমি আমার গুটি কেটে দিয়েছো, আমি আর খেলবো না, যাও। আরে তাসফিয়া, তুমি রাগ করিও না। এই নাও, আমার দুটো একসাথে কেটে দাও। সত্যি? কই, দাও দাও। এই তো বাবু, এই দিকে দুইটা আছে, কেটে দাও। তারপর তাসফি আমার ভাইয়ের গুটি কেড়ে নিল। বাবু, তুমি না সত্যি অনেক ভালো। এটা বলে আমার ভাইয়ের 2 গাল টেনে দিল। নেহা লজ্জা পেয়ে বলল, যা, এমন করে কেউ বলে? বাবু, তোমার কাছে আরেকটা চকলেট আছে না, দাও আমাকে। এই নাও তোমার চকলেট। আচ্ছা, আমি খাইয়ে দেব, কেমন? হ্যাঁ আল্লাহ, এই কথা শোনার জন্য আমি এখন পর্যন্ত বেঁচে আছি। আমি পড়ালেখা শেষ করে ফেললাম, আজও কপাল একটা বাবু শোনা জুটলো না। আর এখানে আমার ভাই 8ম শ্রেণীতে পড়ে, সে নাকি প্রেম করে। আল্লাহ দড়ি ফেলাও, আমি উঠে যাই। তাই তো বলি, আমার পকেট থেকে মাঝে মধ্যে টাকা কম থাকে কেন? এই হারামজাদাটা হলে টাকা নেয়, দাঁড়া। তারপর আবার শুনতে লাগলাম তাদের লুতুপুতু। না বাবু, আমি খেতে পারবো, তোমার ভাই দেখে ফেললে সমস্যা হবে। আরে তোমার এই বলদ দেওয়ারের কথা বলিও না, সে তো নিজেই প্রেম করতে পারে না, উল্টো আমাকে করতে দেবে না নাকি? নাও খাও। যাক বাবা, বিয়ে করার আগে আমাকে দেবর বানিয়ে দিল। নেহালের কথা শুনে তাসফি হা করতে যাবে, আমার ভাই খাইয়ে দিল। কিন্তু তাসফি আর চকলেটটা খাচ্ছে না দেখে আমার ভাই, আরে বাবু, তুমি চকলেট খাচ্ছ না কেন? আরে তো ভয় পাচ্ছ কেন? পিছনে তাকাও নেহাল। তুমি এমন ভাবে ভয় পেয়ে পিছনে তাকাতে বলছো, মনে হচ্ছে আমার ভাই আছে। এটা বলে নেহাল পিছনে তাকাতেই দেখে, ভাইয়া তুই এখানে কেন? এইদিকে তাসফি আস্তে করে চলে গেল। আর আমি, হ্যাঁ আমি এখানে, আমি বলদ তাই না? আর এই বলদের মোবাইল এনে এখানে এই কাজ করছিস তাই না? তো ভাই, বলত নাকি তুই? হ্যাঁ, আচ্ছা আমি প্রেম করছি, তাতে তোমার এত ফাটছে কেন? পোলা বলে কি তবে রে? এই বলে আমি নেহালের কান ধরে বললাম, আয় তোর আজ খবর আছে, তোর বিচার আমি করবো না, আম্মু করবে, আয়। এটা বলে নেহালের কান ধরে টানতে লাগলাম। ভাই লাগছে, কান ছাড় বলছে, না হলে ভালো হবে না। তুই যে ওই দিন সাথে উঠে সিগারেট খাচ্ছিলি, সেটা আমি আম্মুকে বলে দেব কিন্তু। আমি সিগারেট খাইছি যেটা প্রমাণ কর। আমি যে প্রেম করি সেটার প্রমাণ কি তুই দিতে পারবি? কিন্তু তুই যে সিগারেট খাস সেটার প্রমাণ কিন্তু আমার ক্যামেরাতেই বন্দি আছে। মানে? আমিও খুব সোজা। তুই ওই দিন সিগারেট খাচ্ছিস যে, সেটা আমি আমার ক্যামেরাতে বন্ধ করে রেখেছি। এখন আমাকে ছাড়, তা না হলে আম্মুকে দেখিয়ে দেব কিন্তু, তারপর তুই বুঝতে পারবি। নেহালের কথা শুনে আমি নেহালকে ছেড়ে দিতেই নেহাল কলা ঠিক করে বলল, নেক্সট টাইম আমার আর তাসফিয়ার মাঝখানে আসবি না, তা না হলে কিন্তু। এই বলে চলে গেল। আমি নেহালে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কি দিন আইলো, বড় ভাইয়ের কোনো দামই নেই। এটা শুনে একটা সিগারেট ধরে খেতে লাগলাম। তারপর কিভাবে কি করব, কোথায় চাকরি খুঁজবো, এইসব ভাবতে ভাবতে আজকে দিনটা চলে গেল। সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে গেলাম, কারণ রেজাল্টটা জমা দিতে হবে। তারপর সেখান থেকে দুপুর 12টার দিকে আরেকটা কোম্পানিতে ইন্টারভিউ আছে। অফিস গিয়ে স্যারের রুমের সামনে গিয়ে বললাম, স্যার আসবো? কামিং। মেয়ের কণ্ঠ শুনে কিছুটা অবাক হলাম। তারপর কিছু না ভেবে কেবিনে ঢুকিয়ে দেখি নীলা ম্যাম। নীলাকে দেখে অবাক হলাম না, এটা স্বাভাবিক, কারণ কিছুদিন পর এমনিতেই সে স্যারের জায়গাতে বসতো। আরে আহম্মদ যে, আসেন আসেন, বসেন। নীলার কথা শুনে আমি চেয়ারে বসে বললাম, কি ব্যাপার, আজ এমন সুন্দরভাবে ব্যবহার করছে কেন? তা স্যার, এটা কি অফিসে আসার টাইম? না, এটা অফিসে আসার টাইম না, তবে আমার আসার টাইম এটা। এই নিন ম্যাম, রিজাইন লেটার। ম্যামের দিকে বাড়িয়ে দিলাম, এবং সরি কালকের ব্যবহারের জন্য। ইটস ওকে, তবে এটা কিসের কাগজ? রিজাইন লেটার ম্যাম। আমার কথা শুনে নীলা একটা মুচকি হাসি দিয়ে বলল, সরি মিস্টার আহমেদ, আপনি এই চাকরি ছাড়তে পারবেন না। কেন? কারণ হচ্ছে এই কাগজ। এই কাগজে লেখা আছে আপনি আমাদের কোম্পানির সাথে 1 বছরের চুক্তি হয়েছে, আর এই চাকরিটা নিজের ইচ্ছেতেই যদি ছাড়েন তাহলে আপনি এই কোম্পানিকে নগদ 40 লাখ টাকা দিতে হবে, আর যদি টাকা দিতে না পারেন তাহলে 5 বছরের জেল। এই মেয়ের কথা শুনে ম্যামের হাত থেকে কাগজটা নিয়ে পড়তে লাগলাম। সত্যি এতে লেখা আছে এবং আমার স্বাক্ষর আছে, কিন্তু ম্যাম আমি তো এগ্রিমেন্টে কখনো সাইন করিনি। করছেন মিস্টার আহমেদ, আপনি ওই দিন যে কাগজে স্বাক্ষর করেছেন সেটা কিন্তু এটাই ছিল। কিন্তু এই কাগজটাতে কিছু লেখা ছিল না। লেখা ছিল না, কিন্তু লিখতে কতক্ষণ? ম্যাম এটা ঠিক করেননি কিন্তু আপনি। আমি কোনটা ঠিক করব আর কোনটা ঠিক করব না এটা কি তোকে বলতে হবে?
এখন তুই যদি চাকরি ছাড়তে চাস তাহলে টাকাগুলো দে, আর টাকা দিতে না পারলে জেল আছে। আর এইসব থেকে বাঁচতে চাস তাহলে চাকরি কর। কি আর করবো ম্যাম, আপনারা তো গরিবদের পেটে লাথি অপমান করেন, সবই করতে পারেন, আর আমরা গরিব, কি আর করতে পারি, আমরা না হয় সহ্য করি। এটা বলে আমি ম্যামের কেবিন থেকে বের হয়ে গেলাম। এদিকে আমার এমন কথা শুনে নীলা ম্যাম কিছুটা মন খারাপ করে গেল, সে নিজেও জানে না কেন করলো। এদিকে আমি আমার কেবিনে আসতেই হঠাৎ দেখতে পেলাম একটা মেয়ে আমার চেয়ারে বসে মন দিয়ে কাজ করছে। আরে, আর আপনি কে, আমার কেবিনে কেন? আমার কথা শুনে মেয়েটা ফাইল থেকে চোখ সরাতে সরাতে বলল, আমার কেবিনে অনুমতি ছাড়া ঢুকে আবার আপনি বলছেন আমি আপনার। মেয়েটার কথা না বলে আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমি মেয়েটার দিকে একভাবে অবাক হয়ে তাকিয়ে থাকলাম। জেরিন, তুই? আমারও একই প্রশ্ন। আহমেদ, তুই এখানে? আমি অফিসে গত 1 মাস ধরে চাকরি করতেছি। ও, আমি কালকে মাত্র জয়েন করেছি। তা আঙ্কেল আন্টি, তোর ফাজিল ভাইটা কেমন আছে? আলহামদুলিল্লাহ। তোর পরিবারের সবাই কেমন আছে? ভালো আছে। আর তুই তো আগের থেকে অনেক কিউট হয়ে গেছিস। আরে দূর, কি যে বলিস না। আচ্ছা, দুপুরে দেখা হবে, এখন কাজ কর। ওকে। তারপর আমি জেরিনের কেবিন থেকে বের হয়ে গেলাম। জেরিন হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড, আমরা অনেক ভালো বন্ধু ছিলাম। আমি আবার ম্যামের কেবিনে গেলাম। ম্যামের কাছ থেকে অনুমতি নিয়ে কেবিনে ঢুকে পড়লাম। ম্যাম, আমার কেবিন কই? আগের কেবিনে তো দেখি জেরিন কাজ করছে। ভালো তো, 2 মিনিটে দেখাতে হেসে হেসে কথা বলা, আবার নামও জেনে নেওয়া, ভালো ভালো। ম্যাম, এসব কি বলছেন বিড়বিড় করে? ম্যাম, কেবিনটা কোন দিকে বলে দিলে ভালো হয়। আমার ডান পাশের কেবিনটা। আর শোন, তুই এই পোস্টে চাকরির পাশাপাশি আমার পিও, বুঝলি? মাথা নাড়িয়ে ম্যামের কেবিন থেকে চলে এসে নিজের কেবিনে গিয়ে বসলাম। তারপর নিজের মতো করে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেল আমি নিজেও জানি না। আসতে পারি স্যার? এই কথা শুনে আমি ফাইল থেকে চোখ ফেরাতে দেখি জেরিন দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি নিচ্ছে। আরে, তুই আসতে আবার অনুমতি লাগে নাকি? হায়, আরে কি যে বলেন না স্যার। ভেতরে ঢুকতে ঢুকতেই কথাটা বলল, আরেকবার যদি স্যার বলিস তাহলে আমার সাথে আর কথা বলবি না বলে দিলাম। আরে এত রাগ করছিস কেন পাগলা? আমি তো তোর সাথে দুষ্টুমি করছি। একটা আগের অভ্যাস এখনো যায়নি, বুঝলি? না, যায়নি। এখন বল, কেন এসছিস? কেন মানি, লাঞ্চ করবি না? হ্যাঁ, করবো তো। 2 মিনিট বস, আমি ফাইলটা শেষ করে নিই, কেমন? তাহলে আমাকে দে, তুই অনেক ক্লান্ত হয়ে গিয়েছিস। আরে না, আমি পারবো, তুই বস তো। তুই একটু বেশি কথা বলছো, দে আমাকে। এই বলে আমার হাত থেকে ফাইলটা নিয়ে জেরিন দেখতে লাগলো। এদিকে নীলা কাজ করছিল। হঠাৎ সিসিটিভির দিকে চোখ যেতে আগে বসতে লাগলো। ওদের এত বড় সাহস, অফিসের মধ্যে এই সব! এই বলে পেনকে ডাক দিল, কিন্তু পেন দুপুরের খাবার খেতে গেছে, তাই আসতে পারিনি। এই জন্য নীলার আগে গসগস করতে করতে চেয়ার থেকে উঠতে যাবে, তখন দেখলো আমি আর জেরিন একসাথে কোথায় যেন যাচ্ছি। তাই নীলা আর উঠলো না, আমার চেয়ারে বসতে লাগলো। অফিসে আয় তুই একবার, তারপর দেখামো মজা। অন্য মেয়েদের সাথে লুতুপুতু, তাই না? দেখ আমি কি করি তোকে। এদিকে জেরিন আমার কাজটা শেষ করার পরেই আমরা দুইজনে ক্যান্টিনে চলে গেলাম লাঞ্চ করতে। তারপর নিজের মতো করে অর্ডার দিয়ে জেরিনকে বললাম, তার দুলাভাই কি করে? ফাজলামো করিস? দুলাভাই আসবো কোথা থেকে? বিয়েই তো করতে পারলাম না। তা ভাবি কেমন আছো? ভাবি? আজ পর্যন্ত একটা প্রেমই করতে পারলাম না, তাহলে ভাবি কোত্থেকে আসবে? হ্যাঁ, কেন প্রেম কেন করতে পারলি না? অনেকে তো প্রপোজ করেছিল কলেজে থাকতে, তাদেরকে বানিয়ে নিতি। না ভাই, থাক, আমি এমনি ভালো আছি। আচ্ছা বাদ দে, খাবার আসতে খেয়ে নে। তারপর দুইজন মিলে খাবার খেতে লাগলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুইজন হাসি মুখে কথা বলেই অফিসে যার যার কেবিনে চলে গেলাম। আমি যখনই ফাইল দেখতে যাব তখন পিয়ন এসে বলল আমাকে নাকি ম্যাম ডাকছে। আমি দেরি না করে ম্যামের কেবিনের সামনে গেলাম। ম্যাম, আসবো? আয়। ম্যাম, কেন ডাকছেন? এটা কোন জায়গা বলতে পারবি? এটা আপনার কেবিন। আরে আমার কেবিনের কথা বলছি না, এই বিল্ডিংটা কি? ম্যাম, এটাও জানেন না? এটা অফিস। অফিস। এখানে কি করা হয় তাহলে? কি আর, অফিসের কাজ। এখানে যদি অফিসের কাজ করা হয় তাহলে মেয়েদের সাথে এত পীড়িত করছিস কেন? জোরে চিৎকার দিয়ে বললো কথাটা। ম্যাম, আপনি হয়তো ভুল বলছেন। কই, আমি তো প্রেম করছি না। একটা থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলবো যদি আরেকবার মিথ্যা কথা বলছস। আমি কি কানা, চোখে দেখতে পাই না? তুই ওই জেরিনের সাথে হেসে হেসে কথা বলছিস, আবার তোর ফাইলের কাজটাও করে দিচ্ছে, মানে কি এসব? ম্যাম, জেরিন আমার বন্ধু, তাই হেসে হেসে কথা বলতে পারি। কি 4 ঘন্টাতে বন্ধু হয়ে গেলি? বাবা, তা এমন বন্ধু হয়ে নিজের কাজ রেখে যদি অন্যের কেবিনে গিয়ে আড্ডা দেওয়ার ইচ্ছে হয় তাহলে চাকরি করছিস কেন?
পার্কে গিয়ে আড্ডা দে না। ম্যাম আপনি কিন্তু বেশিই বলছেন। আমাদের 4 বছরের বন্ধুত্ব, কোনো 4 ঘন্টা না, বুঝলেন? আর জেরিন তার কাজ শেষ করে আমার কেবিনে এসে খাবার খাওয়ার জন্য ডাক দিছিল। আমি তাকে বসতে বলে হালকা কাজ করতে চেয়েছিলাম, বাট জেরিন নিজেই করেছে। সেটা যাই হোক, তুই আর ওই মেয়ের সাথে কথা বলবি না। সরি ম্যাম, আমি এটা করতে পারবো না। আমি না শুনতে চাইনি। আমি বলছি তুই কথা বলবি না মানে কথা বলবি না, ব্যাস। আমি জেরিনের সাথে কথা বলে আপনার সমস্যা কি ম্যাম? আমি এটা বলতেই হঠাৎ নীলা আমার কলা ধরে বলতে লাগলো, ওই তোর সমস্যা কি? এক কথা কানে যায় না? আর তোর তো সাহস কম না, আমার মুখে মুখে তর্ক করিস। তুই এই মুহূর্ত থেকে আর ওই জেরিনের সাথে কথা বলবি না বলে দিলাম। ম্যাম আপনার আর আমার সম্পর্ক হচ্ছে কাজ নিয়ে। আমি যদি সময় মতো আপনাকে কাজ শেষ করে দেই, তাহলে আমি কার সাথে কথা বলি না কি বলি সেটা আপনার দেখার বিষয় না। ম্যাম আমার কথা শুনে রাগ কন্ট্রোল করতে না পেরে আমাকে কষে ঠাস করে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, চেয়েছিলাম তোর গায়ে আর হাত তুলবো না, বাট তোর বেশি পাকনা গজিয়েছে, তাই একটু বেশি উঠতেছিস, সেই জন্য এই থাপ্পড়টা মারতে হয়েছে। আমি থাপ্পড় খেয়ে গেলে হাত দিয়ে ম্যামের দিকে তাকিয়ে আছি। তুই মনে হয় ভুলে গেছিস এটা কার অফিস এবং 1 বছরের এগ্রিমেন্টের কথা ভুলে গিয়েছিস, তাই না? সরি ম্যাম, আর কথা বলবো না। নীলা এবার যেটা করলো সেটা দেখে আমি তো অবাক। নীলা আমার গাল টেনে দিয়ে বলল, গুড বয়। আর সরি থাপ্পড়টা দেওয়ার জন্য। কি করব বলো, তুমি তো আমার কথা শুনতে চাইছো না, তাই এমন করলাম। আমি মনে মনে ভাবলাম এর আবার কি হলো, এত সুন্দর করে কথা বলছে কেন? যাই হোক, এমন করে কথা বললে কিন্তু ম্যামকে অনেক সুন্দর লাগে। এই আপনারা কিন্তু আবার বলে দিন না। ম্যাম আমি কি এখন আসতে পারি? আরে দাঁড়াও, এত তাড়া কিসের? এই নাও 15টা ফাইল, আর অফিস টাইমের মধ্যে আমাকে শেষ করে দিবা। ম্যাম এটা আপনি কি বলছেন? এই 15টা ফাইল আজকের মধ্যে কিভাবে সম্ভব? আমি এত কিছু বুঝি না। তোমার আর আমার সম্পর্ক কাজ নিয়ে। এখন আমি কাজ দিচ্ছি, তা কমপ্লিট করার দায়িত্ব তোমার, যাও। আর হ্যাঁ, কারো সাহায্য যাতে না নিতে দেখি বলে দিলাম। তারপর আমি ম্যামের কেবিন থেকে বের হয়েই বিড়বিড় করতে করতে বললাম, শালার কেন যে পাকনামি করে কাজের সম্পর্কের কথাটা বললাম। কত বড় সাহস, আমার সামনে অন্য মেয়েদের সাথে নাকি হেসে হেসে কথা বলে। এবার থেকে এমন দৌড়ের উপর রাখবো না, দেখি তুই কেমনে ওই ডাইনির সাথে কথা বলিস। এদিকে আমি আমার কেবিন এসে কাজ করতে শুরু করে দিলাম। কাজ করতে করতে ভাবছি আঙ্কেল আন্টি কত ভালো, আর তাদের থেকে হয়েছে একটা জল্লাদ ডাইনি পেতনি রাক্ষসী। দেখবি তোর কোনোদিন বিয়েই হবে না। তারপর অনেক কষ্টে 14টা ফাইল শেষ করে টাইম দেখতেই দেখি 8টা 45, মানে অফিস টাইমের আর মাত্র 15 মিনিট, কিন্তু এখন আর একটা বাকি আছে। তখনই কেবিনে জেরিন আসলো। দোস্ত বাড়ি যাবি না? তুই চলে যা, আমার অনেক দেরি হবে, এখন অনেক কাজ বাকি। আমি করে দেবো কি? না তুই পারবি না, তুই বাড়ি চলে যা, আমার যেতে দেরি হবে। আচ্ছা থাক তাহলে তুই। এটা বলে জেরিন চলে যেতেই পিয়ন এসে বলে গেল ম্যাম ডাকছে। হয়ে গেল, কাম সারছে। এই মেয়ে যে রাগী, মুখ থেকে হাত বেশি চলে। তারপর আল্লাহকে ডাকতে ডাকতে ফাইলগুলো নিয়ে ম্যামের কেবিনে গিয়ে অনুমতি নিয়ে ঢুকেই কাপা কাপা হাতে ম্যামকে ফাইলগুলো দিলাম। আরে দাঁড়িয়ে আছিস কেন, বস? তারপর আমি বসে থাকলাম। এদিকে ম্যাম একটা ফাইল চেক করতে লাগলো, আর আমি ম্যামের দিকে একদিনে তাকিয়ে থাকলাম। কি মায়াবী চোখ তার, কত সুন্দর চেহারা। ইচ্ছে করে সারাদিন এভাবে তাকিয়ে থাকি। ছি ছি, এ আমি কি ভাবছি? ম্যাম জানতে পারলে আমার অবস্থা খারাপ করে দেবে। সব শেষে যখন 15 নম্বর ফাইল হাতে নিল, তখন তো আমার গলা শুকিয়ে গেল। আল্লাহ বাঁচাইছে আমাকে। এটা কি? নিজেকে স্বাভাবিক করেই, জি জি ম্যাম, ফাইল। গাধা, ফাইল তো আমিও দেখছি, কিন্তু কমপ্লিট হয়নি কেন? ম্যাম যতগুলো ফাইল দিয়েছেন ততগুলো ফাইল এই সময় শেষ করা অসম্ভব, তার মধ্যে অনেক বড় ফাইলগুলো। কেন সম্ভব হবে বল আমাকে? খালি তো পারিস মেয়েদের সাথে টাঙ্কি মারতে, তাছাড়া আর কিছু পারিস না। যা এক্ষুনি ফাইল কমপ্লিট করে দে। তারপর আমি ফাইলগুলো নিয়ে যখন উঠতে যাব তখন। কোথায় যাচ্ছিস? ম্যাম আমার কেবিনে। কোথাও যেতে হবে না, এখানে বসে ফাইল কমপ্লিট করে দে। কিন্তু। কোনো কিন্তু না, যেটা বলছি সেটা কর। আমি আর উপায় না পেয়ে সেখানে বসে ফাইল কমপ্লিট করতে লাগলাম। কিন্তু আমি আর চোখে খেয়াল করে দেখলাম নীলা ম্যাম আমার দিকে একদিনে তাকিয়ে আছে। ম্যাম এইভাবে আমার দিকে তাকিয়ে থাকলে আমার কাজের সমস্যা হয়। আমার এমন কথা শুনে নীলা নিজেকে সামলে বলল, আমার দিকে না থেকে চুপচাপ ফাইল শেষ কর বলছি। দেখছেন এই মেয়ে কি বলে, এতক্ষণ তাকিয়ে থাকছে আমার দিকে, এখন বলে আমি নাকি তার দিকে তাকিয়েছিলাম। তারপর আমি আর কিছু না বলেই কাজে মন দিলাম। একটু পর ফাইল শেষ করেই নীলা ম্যামকে দিয়ে আমি অফিস থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাড়ি চলে গেলাম, কারণ আমার এখন ছুটি দেয়।
এদিকে নীলা ফাইল চেক করে সব কিছু গুছিয়ে রুম থেকে বের হয়ে আমার কেবিনে তাকাতে দেখে আমি নেই। রহিম চাচা, আহমেদ কোথায়? আহমদ বাবা তো চলে গেল একটু আগে। কি, আমাকে না বলে চলে যাওয়া, তাই না? কাল আসুক কুত্তাটা একবার অফিসে, আমি দেখাবো মজা। এটা বলে হনহন করে চলে গেল নীলা। এদিকে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ছাদে গিয়ে ফোন টিপতে লাগলাম। আর আব্বু আম্মু যখন জানতে পারলো আমি চাকরি ছাড়িনি, তখন অনেক খুশি হয়ে গেছে দেখেছি। ফোন টিপতেছিলাম, হয়তো অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি কিছু না ভেবে রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে মেইলি কণ্ঠে বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম, আমি জেরিন। ও, কি করিস? এই তো তোর সাথে কথা বলি। তুই? আমি তোর সাথে কথা বলি। তোর করা হয়েছে তোমার? তোর হয়েছে? হয়েছে। আচ্ছা রাখ তাহলে, কাল দেখা হবে অফিসে। আচ্ছা। তারপর জেরিন ফোন কাটতেই আবারও ফোন বাজতে লাগলো। তারপর ফোন রিসিভ করলাম। হ্যালো, ফোন কেন দিছিস? তোকে না বললাম আর ফোন দিবি না? স্যার আমরা কিছু জানি না, আপনাকে ব্যাক করতে হবে। আমি করব না। স্যার আপনার চলে যাওয়ার পর অবৈধ কাজ বেড়ে গিয়েছে, আপনাকে ফিরতে হবে, তা না হলে বাঁচানো যাবে না দেশকে। সেটা আমার দেখার বিষয় না, তোমাদের সমস্যা তোমরা সমাধান করো। আমার বিপদে কেউ ছিল না, আমি কেন থাকবো? বাই। আর কল দেবে না আমার কাছে, আর আসার চেষ্টাও করবে না। এই বলে ফোন কেটে দিয়ে নাম্বার ব্লক করে রুমে এসে শুয়ে পড়লাম। তখন আবারও ফোনটা বেজে উঠলো। বিরক্তি ফোনের দিকে না তাকিয়ে বললাম, কি সমস্যা তোর? তোকে না বলছি আমাকে ডিস্টার্ব করবে না? ওই, আমি তোকে ডিস্টার্ব কখন করলাম? হঠাৎ মেয়ের কণ্ঠ শুনে কিছুটা চমকে গেলাম। তাড়াতাড়ি ফোনের দিকে তাকিয়ে দেখলাম এটা তো নীলা ম্যাম। সরি ম্যাম, আসলে কথাটা আরেকজনকে বলতে চেয়েছিলাম। আসলে সে লাগাতার ফোন দিয়ে বিরক্ত করতেছে তো, সরি ম্যাম। কি? কে বিরক্ত করছে, ছেলে নাকি মেয়ে? বল আমাকে। আরে ম্যাম, এমন করছেন কেন? আমার বন্ধু এমন করেছে। ও আচ্ছা, খাবার খেয়েছো? জি ম্যাম। আচ্ছা ম্যাম, বাই, আমি ঘুমাবো। ওকে, ঘুমাও তাহলে, বাই। নীলা কথাটা বলা মাত্রই আমি ফোন কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে কুত্তা বিলাই হনুমান, কত বড় খাটাস! আমাকে একবারও জিজ্ঞেস করলো না যে আমি খেয়েছি কিনা। খালি ঘুমাবো ঘুমাবো বলে কাল থেকে তোর ঘুমের 12টা বাজাবো আমি। এসব বলতে বলতে ঘুমিয়ে গেল। রাত 3টা ছুঁই ছুঁই, আকাশে চাঁদ দেখা যাচ্ছে না। অন্ধকার নিস্তব্ধ পরিবেশ, তার মধ্যে শিয়াল কুকুরের আওয়াজ। এক কথায় এই ভয়ঙ্করভাবে জায়গাটা ফুটে উঠেছে। মনে হয় যেন বাড়িটার আশেপাশে ভূতের আনাগোনা। বলছি চট্টগ্রাম শহরে থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত পরিত্যক্ত বড় একটা বাড়ির কথা। বাড়িটা পরিত্যক্ত হলেও এখানে মানুষের আনাগোনা কম নয়। এখানে 24 ঘন্টায় মানুষ থাকে। কারণ একটাই, এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় মাদক সাপ্লাই হয়। তেমনভাবে আজকে প্রায় 1 কোটি টাকার মাদক সাপ্লাই হবে। ওকে বস, বস টাকা কে নেবে? এই বলে লোকটি বাইরে গিয়ে হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল। লোকটা যাওয়ার পর একটা আলু ভর্তি ট্রাক আসতেই, এই কে কোথায় আছিস? তাড়াতাড়ি মাল তুলে দে গাড়িতে, চলে এসেছে। আসলামের কথা শুনে 15 থেকে 20 জন ছেলে এসে বলল, ওকে ভাই, আমরা তুলে দিচ্ছি। এটা বলে সবাই কাজে লেগে পড়ল। আসলাম আবার বলে উঠল, কিরে তাড়াতাড়ি হাত চালা, এত আস্তে আস্তে কাজ কেন করছিস? এত আস্তে আস্তে কাজ না করলে আমি আসবো কেমনে, আর তোকে উপরে পাঠাবো কেমনে? এই তোর আস্তে আস্তে কাজ কর। এমন কথা শুনে সবাই চারদিকে তাকালো, কিন্তু কাউকে খুঁজে পেল না। তখন তাদের মাঝ থেকে ছেলে একটা মাথা গরম করে বলে উঠল, কোন কুত্তার বাচ্চারা এই কথাগুলো বললো? সাহস থাকলে সামনে আয়। এটা বলতে দেরি, তার কপাল ফুটে হতে দেরি হলো না। সাথে সাথে ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ল। রক্তে পুরো মাটি লাল হয়ে গেল। আমার সাহস যদি না থাকতো তাহলে এখানে আসতাম? বল, যদি সাহস না থাকতো তাহলে তুই আজ উপরে যেতিস না, বুঝলি শিয়ালের বাচ্চারা? এই বলে একটা ছেলে অন্ধকার থেকে এক প্যাক পা করে তাদের সামনে আসতে লাগলো। কে তুই, আর এইভাবে মুখে মাস্ক দেওয়া কেন? পরিচয় দেওয়ার টাইম নেই, শুট কর। এটা বলতেই সেখানে থাকা সব ছেলে পেলে নিমিষে মাটিতে লুটিয়ে পড়ল, শুধু আসলাম ছাড়া। হঠাৎ এমন একটা ঘটনা হয়ে যাবে তা আসলাম বুঝতে পারিনি। কি, এইবার বুঝলি তো আমার কত সাহস? এটা বলতেই আসলাম দৌড়ে ছেলেটার পাশে পড়ে গেল। ভাই ভাই আমাকে মারিয়েন না, আপনি যা বলবেন আমি তাই করব। তাও আপনাকে হাত জোর করে বলছি, আমাকে মারবেন না প্লিজ। এটা শুনে ছেলেটা একটা মুচকে হাসি দিয়ে একটা সিগারেট মুখে দিতেই আসলাম তাড়াহুড়ো করে ছেলেটার সিগারেটে আগুন দিতে আসে। ছেলেটা সিগারেটে একটা টান দিয়ে বলল, তুই কার হয়ে কাজ করিস? ভাই তার নাম বললে আমাকে সে মেরে ফেলবে। তাহলে সে মারার আগে আমি তোকে মেরে ফেলি কেমন?
এই বলে তার মাথায় বন্দুক তাক করলো। ভাই ভাই আমি বলছি আমি তাকে কখনো দেখিনি। সে সবসময় আপনার মতো মাস্ক পরা থাকে। আমার সামনে আসলে তাকে সবার সামনে এসকে হিসেবে জানি। ও আচ্ছা, এসব কাকে সাপ্লাই দিতেছিস? ভাই এইসব আমরা অর্থমন্ত্রীর ছেলে তারেক রহমানের কাছে সাপ্লাই দিচ্ছিলাম। ভাই এখন সব বলে দিছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, তুই সব বলে দিছিস, এখন তোকে ছেড়ে দিচ্ছি উপরে। এই বলে মাস্ক পরা ছেলেটি আসলামের মাথায় 5 রাউন্ড গুলি ঢুকিয়ে দিল আর আস্তে আস্তে অন্ধকারে হারিয়ে গেল। পরদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাড়ি থেকে বেরোতেই, ভাই আমাকে 200 টাকা দাও তো। ভাইয়ের মুখে 200 টাকার কথা শুনে একটু অবাক হয়ে বললাম, তুই 200 টাকা দিয়ে কি করবি? অনেক কিছু, তুমি দিবা নাকি বলো? আগে বল কেন? নেহাল একটু লজ্জা পেয়ে বলল, তোমার ভাবিকে ঘুরতে নিয়ে যাব। কি বললি হারামজাদা? আরেকবার যদি ওইসব কথা তোর মুখে শুনি তাহলে তোর খবর আছে। দাঁড়া, অফিস থেকে আসি, তারপর তোর খবর আছে। কি, তুমি আমাকে ধমক দিচ্ছ? দাঁড়াও, এখনই আমি আম্মুকে সিগারেট খাওয়ার ছবিটা দেখিয়ে দেব। যা যা দেখে দে, কিন্তু তোর খবর আছে। আমি কিন্তু তোর খবর করেই ছাড়বো। সাথে আরো কিছু বলবো, মদ গাঁজাও খাও। নিহালের কথা শুনে হাসবো নাকি কাঁদবো, এতটুকু ছেলের মতো এসব আসে কেমনে? তখন এই পেছন থেকে বলে উঠলো, ও কথা বুঝি, সাথে এত কথা কেন বলছো? এটা শুনে পেছন থেকে তাকাতে আমি অজ্ঞান হওয়ার মতো টাসকি খেলাম। এতটুকু মেয়ে আমাকে বলে দেবর? তেমন কিছু না গো, আমার বাইরে থেকে 200 টাকা নিয়েছি যাতে তোমাকে নিয়ে ঘুরতে পারি। হায় আল্লাহ, এই দিন দেখানোর জন্য আমাকে বাঁচিয়ে রাখছো না? এই ভাই দিবি নাকি আম্মুকে বলবো? দাঁড়া দিতেছি। এই বলে আশেপাশে থেকে একটা লাঠি খুঁজতে লাগলাম। আমার এমন হাবভাব দেখে নেহাল দিল দৌড়। জীবনে একটা প্রেম করতে পারলাম না, আর এরা নাকি ঘুরবে। দাঁড়া, আজ বাসায় আসি, তারপর দেখাবো। অনেক ফাজিল হয়ে গেছে। তারপর আমি আর কিছু না ভেবে অফিসের জন্য রওনা হলাম। কিছুক্ষণ পর অফিসে এসে নিজের কেবিনে বসতেই নীলা ম্যামের ডাক পড়লো। এই মেয়ের জ্বালায় আর বাঁচবো না। বাড়িতে ভাই, অফিসে এই মেয়ে। তারপর আর কিছু না ভেবে অনুমতি নিয়ে ম্যামের কেবিনে ঢুকলাম। কয়টা বাজে? এটা কি অফিসে আসার সময়? ম্যামের কথা শুনে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10 মিনিট লেট হয়েছে। ম্যাম, বেশি তো লেট হয়নি, মাত্র 10 মিনিট হয়েছে। চুপ, একদম চুপ। তোর কাছে 10 মিনিট কম হলেও আমার কাছে অনেক। আমি যে তোকে এই 10 মিনিট দেখতে পেলাম না, তার কি হবে? কি বললেন ম্যাম, আবার বলেন। কই কিছু না তো। তোর 10 মিনিট লেট করে আসার শাস্তি হলো 10 মিনিট কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকবি। ম্যাম, এটা না করলে হয় না? 11 মিনিট যত কথা বলবি তত বাড়বে। ম্যাম, একটু তো আমার দিকে দেখেন। 12 মিনিট। আমি আর কিছু না বলে ম্যামের দিকে করুণ চোখে তাকিয়ে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে পড়লাম। আমার এমন অসহায়ভাবে তাকানো দেখে নীলা ম্যাম মুসকে মুসকে হাসতে লাগলো। ম্যাম, ও ম্যাম, আজকের মতো ক্ষমা করে দেন না। না, তোর কোনো ক্ষমা নেই। তুই আজকে দেরি করে আসলি, আবার কাল আমাকে না বলে চলে গেলি। এটা শাস্তি আজ তোকে দিচ্ছি। দাঁড়িয়ে থাক। ম্যাম, আর এমন হবে না, বলছি তো সবসময় আপনাকে বলে যাব আর তাড়াতাড়ি অফিসে আসবো। চুপচাপ দাঁড়িয়ে থাক। বেশি কথা বললে পুরো অফিস টাইম দাঁড় করিয়ে রাখবো বলে দিলাম। ম্যামের এমন কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, ডাইনি পেতনি, একবার যদি সুযোগ পাই তাহলে এমনভাবে আমিও তোকে দাঁড় করিয়ে রাখবো বলে দিলাম। আর নিহারের বাচ্চা, তোকে তো আমি ছাড়বো না। একবার বাড়ি যাই, দেখাবো নে। প্রায় 2 মিনিট পার হতে না হতে আমার অবস্থা কাহিল হয়ে গেছে। ঘামে মুখ লাল হয়ে গেছে, পায়ে ব্যথা শুরু করে দিছে। এইদিকে আমার মুখ লাল হয়ে যাওয়াটা নীলার চোখে পড়ে। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার চোখ যেন আমার দিক থেকে সরছে না। ইস, এই ছেলেটার চেহারাতে এত মায়া কেন? যত তাকাই ততই দেখতে মন চাই। না, ছেলেটাকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না। এই যে মিস্টার, আর দাঁড়িয়ে থাকতে হবে না, যান। ফাইল আপনার কেবিনে আছে, কেবিনে গিয়ে কাজ করেন গা। আমি তো ম্যামের এমন কথা শুনে খুশিতে তাড়াতাড়ি কান ছেড়ে দিলাম। এক দৌড়ে আমার কেবিনে এসে বসলাম। আল্লাহ বাঁচাইছে, যদি পুরো 10 মিনিট ওইভাবে থাকতাম তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যেত না। কিছুক্ষণ বিশ্রাম করে আমি কাজে মন দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। তখন জেরিন লাঞ্চ করার জন্য ডাক দিল। আহমেদ, খাবার খাবি নাকি? কাজ আরো আছে। হ্যাঁ যাব, আমি আসতেছি, তুই দাঁড়া। তারপর সবকিছু গুছিয়ে জেরিনের সাথে খাবার খেতে গেলাম। আর এদিকে আমি জেরিনের সাথে খাবার খেতে যাওয়া দেখে নীলা রেগে গেল আর বলতে লাগলো, আহমদের বাচ্চা, তোকে তো আজ আমি ছাড়বো না, তুই খালি অফিসে আয়। এদিকে জেরিনের সাথে দুষ্টিমির মধ্যে দিয়ে খাবার খেয়ে অফিসে আসতেই ম্যামের ডাক পড়লো। তাই দেরি না করে অনুমতি নিয়ে ম্যামের কেবিনে ঢুকে দেখি ম্যাম খাবার নিয়ে বসে আছে। সরি ম্যাম, আমি তাহলে পরে আসি কেমন?
তোকে আমি যেতে বলছি, চুপচাপ চেয়ারে এসে বসে পড়। ম্যামের এমন কথা বলতে দেখে আমি চুপচাপ বসে পড়লাম। তখন একটা খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, নে এই খাবারগুলো খা। ম্যাম আমি খেয়ে এসেছি, খেতে পারবো না। আমি তো না শুনতে চাইনি, খেতে বলছি খা। ম্যাম আমার পেটে তো জায়গা নেই, তাহলে খাবো কেমনে? এটা বলতেই নীলা ম্যাম আমার কলার ধরে বলল, আমার দেওয়া খাবার খাবি কেন? তুই তো ওই জেরিনের সাথে খাবি, তাই না? ম্যাম এসব কি করছেন? আমার কলার ছাড়ুন, কেউ দেখলে সমস্যা হবে। সমস্যা হলে সেটা আমি দেখে নিব। তোকে একবার মানা করছি না জেরিনের সাথে কথা বলবি না? তারপরেও কেন ওই মেয়ের সাথে কথা বলিস? একসাথে বসে খাবার খাস। দেখেন ম্যাম, আপনি আমাকে অফিসে কথা বলতে মানা করেছেন, সেটা আমি মানি, বাট অফিসের বাইরে কিছুতে আপনি নাক গলাতে পারেন না, কারণ জেরিন আমার কলেজ ফ্রেন্ড। সেটা অফিসের বাইরের হোক ভেতরের, তোর কোন কালের বন্ধু ছিল সেটা আমার দেখার বিষয় না। তুই ওই মেয়ের সাথে কথা বলবি না। আমি আপনার কথা মানতে পারবো না। কি বললি তুই? এটা বলে আমাকে মারতে যাবে, অমনি আমি 2 গালে হাত দিয়ে ডেকে রাখলাম। আমার এমন করাতেই নীলার একটা নিমিষে চলে গেল, আর একটা মুচকে আসে দিয়ে তার সিটে বসে পড়ল। আর এদিকে আমি ভাবছি, কি হলো, ডাইনিটা আমাকে মারলো না কেন? তাই কানা চোখে তাকে দেখি নীলা তার সিটে বসে আছে। ওই বলদ, আর ভয় পেতে হবে না, এখন সুন্দর করে বস। ম্যামের কথা মতো আমি সুন্দর করে নিজেকে ঠিক করে নিয়ে বসলাম। আমি খাওয়া শেষ না করা পর্যন্ত তুই এখানে বসে থাকবি, কেমন? কিন্তু ম্যাম অফিসের কাজ। ভালো কথা বলছিস। এই নে, এই ফাইলগুলো চেক কর, কোথাও কোনো ভুল থাকলে ঠিক করে দিস। আমি ফাইল চেক করতে করতে মাঝে মধ্যে ম্যামের দিকে চোখ চলে যায়। কি সুন্দর করে খাবার খাচ্ছে, মনে হচ্ছে কোনো সুন্দরী কিউট বাচ্চা পরি আমার সামনে বসে খাবার খাচ্ছে। হঠাৎ একটা জিনিস দেখে ফিক করে এসে দিলাম। কি হয়েছে? হাসতেছিস কেন? না মানে এত পেঁচিয়ে কথা না বলে সোজা বলতো। না ম্যাম, মানে বলছি আপনার গালে ভাত লেগে আছে। তো দেখতে আসিস কেন? দে সরিয়ে দে। ম্যাম আমি কেন, আপনি সরিয়ে নিন। তোকে যেটা বলছিস সেটা কর বেটা। নীলার ধমক শুনে আমি কাঁপা কাঁপা হাতে একটা টিস্যু নিয়ে নীলার মুখটা মুছে দিলাম। নীলা ম্যামের দিকে তাকাতে দেখি মেয়েটা লজ্জায় তার গাল দুটো লাল করে ফেলেছে। তারপর আমি আবার ফাইল চেক করতে লাগলাম। একটু পর আবারও নীলা ম্যাম বলল, এই আবারও ভাত লেগে গেছে, মুছে দাও। আমি আবারও মুছে দিলাম। একটু পর আবারও মুছে দিতে বলল, কেমনটা লাগে আপনারাই বলেন? এই মেয়ে বাচ্চাদের মতো কি শুরু করছে, এগুলো বুঝতেই পারছি না। ম্যাম এসব কি শুরু করছেন বাচ্চাদের মতো? একটু পর পর মুছে দিতে বলছেন, মানে কি এইসবের? তুমি বেশি কথা বলো, যেটা বলছিস সেটা করো। আমি আর কিছু না বলেই আবারও মুছে দিলাম। এই মেয়ের হাবভাব কিছুই বুঝতেছি না, কিছুক্ষণ তুই কিছুক্ষণ তুমি। আবার আগে আমাকে একদম দেখতেই পেত না, আর এখন সে আমার থেকে মুখ মুছে নিচ্ছে। কিছু বলতে পারছি না, যদি থাপ্পড় দেয়, কারণ এই কয়েকদিনে যে থাপ্পড় খাইছি, যদি এভাবে আরও কিছুদিন যেত তাহলে আমাকে চেনাই যেত না। তারপর নীলা খাবার শেষ করতে আমি এই ফাইলগুলো শেষ করে ফেললাম। এই আহমেদ, এখন তুমি যেতে পারো। ম্যামের কথা শুনে আমি উঠে কেবিন থেকে বেরোতে যাব, তখন আবারও নীলা ডাক দিয়ে বলে উঠল, বিকেলে এক জায়গাতে যাব, রেডি থেকো কেমন? আমি মাথা নাড়িয়ে কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে যখনই যাব তখনই জেরিনের সাথে দেখা। কি ব্যাপার মিস্টার আহমেদ, ম্যামের সাথে ম্যামের কেবিনে এতক্ষণ কি? আরে তেমন কিছু না, একটু কাজ নিয়ে কথা বলছিলাম। আমাদের বুঝতে হবে না, বুঝি সবই বুঝি আমরা। দূর, কি সব আজে বাজে কথা বলছো তুমি, যাও গিয়ে কাজ করো। এটা বলে আমি হাঁটা ধরলাম। সত্যি বললে দোষ হয়ে যায়। এই দেখে আমাদের এমন কথা বলা দেখে নীলার আগে ফুসতে ফুসতে বলল, এই শ্যামরানি নিয়ে আর পারি না, যতবার মানা করি ততবার ওই ড্যানির সাথে কথা বলে। না, আর বেশি দেরি করা যাবে না, আজকের একটা ব্যবস্থা করতে হবে। এদিকে আমি কেবিনে এসে কাজ করতে লাগলাম। ওইদিকে এসকে মাথা গরম করে বসে আছে তার চেয়ারে। তাড়াতাড়ি খবর, কোন পুলিশ মাদার সাহস হলো আমার ডেরাতে গিয়ে আমার মাল আটকানোর? বস, কোনো পুলিশ স্টেশন আপনার কোনো মাল যায়নি, গেলে আমাদের কাছে খবর চলে আসতো। তাহলে কার এত বড় সাহস আমার মালে হাত দেয়? তাড়াতাড়ি খোঁজ লাগা, আমিও দেখি সে কোন মায়ের বেটা। বস, কীভাবে জানবো? সেখানে না কোনো প্রমাণ রেখে গেছে, না কেউ বেঁচে আছে, শুধু রক্ত দিয়ে লিখে গেছে তোর মৃত্যু আমার হাতে, মনে রাখবি মিস্টার এসকে। এই কথাটা শুনতেই এসকে দাঁড়িয়ে গেল। হঠাৎ এসকে এমনভাবে দাঁড়িয়ে যাওয়া দেখে সবাই অবাক হলো, কারণ এসকে সবসময় গম্ভীর থাকে, সহজে উত্তেজিত হয় না। তাহলে এমন কি হলো যে দাঁড়িয়ে গেল? বস, আপনার কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে গেলেন যে? না না, কিছু না, তোরা সবাই তোদের কাছে থাক,
আমি রুমে গেলাম। এটা বলে এসকে হন হন করে রুমে চলে যেতে লাগলো। আর সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কি হয়েছে বসের, কেউ বুঝতে পারছে না। এদিকে মন্ত্রী ছেলে তো পাগলের মতো আচরণ করছে। তার 1 কোটি টাকার মাল কেউ চুরি করে নিয়ে গেছে, মাথায় আসছে না যে কে করেছে। বাবা তাড়াতাড়ি আমাকে 100 লোক দাও, আমি নিশ্চিত ওই এসকে এই কাজ করেছে। কুত্তার বাচ্চাকে আমি ছাড়বো না। বাবা মাথা ঠান্ডা কর, তুই এখন কি বলছিস তুই নিজেও জানিস না। তুই এসকে সামনে 1000 কেন, তার 2 গুণ গেলেও তুই তার কিছু করতে পারবি না। পুরো বাংলাদেশের মাফিয়া কন্ট্রোল করে এই এসকে, আর আমার মনে হয় না সে এই কাজ করছে। বাবা এটা তুই কি করলি? তোর হাত থেকে রক্ত পড়ছে। এই কে, কোথায় আছিস? তাড়াতাড়ি আমার ছেলেকে রুমে নিয়ে যা, আর কেউ ডাক্তারকে ডাক। রিবাদ সাহেবের কথা শুনে 3-4 জন ছেলে এসে তাকে ধরে রুমে নিয়ে গেল এবং আরেকজন ডাক্তারকে কল দিল। আর এদিকে তারেক রহমান কাকে যেন কল দিয়ে বলল, তাড়াতাড়ি খোঁজ লাগাও, এ কাজ কে করলো, বুঝতে পারছো তো? ওকে বস, আমি দেখছি। এদিকে আমি কেবিনে বসে কাজ করছি। হঠাৎ নীলা ম্যাম আমার রুমে এসে বলল, চলো আমরা যাই। আমি বললাম, কোথায় ম্যাম? সেটা তোকে বলতে হবে? আমার সাথে আসবি মানে আসবি ব্যাস। এখনো তো বিকেল হয়নি, বিকেল হলে তাহলে যাব। কানা নাকি? 4টা বাজে, ঘড়ি দেখ একবার। আই বলছি। এই বলে নীলা ম্যাম আমার হাত ধরে টানতে লাগলো। নীলা আমার শরীরে লাগাতেই আমার শরীর কেমন যেন শিহরণ বয়ে গেল। কে এক অজানা ভালো লাগা কাজ করলো। এক মনোমুগ্ধকর অজানা অনুভূতি মনের মধ্যে জেগে উঠল। আমার মনের মাঝে এখন তোলপাড় ঝড় বইতেছে। এমন কেন হচ্ছে আমি নিজেও জানি না। পরক্ষণে আমি ম্যামকে বললাম, আরে ম্যাম এমন করছেন কেন? আমার হাত ছাড়ুন, আমি আসতেছি। আচ্ছা বলে আমার হাত ছেড়ে দিল আর আমার গাল টান দিয়ে বলল, এই তো গুড বয়, আমার লক্ষ্মীটা। আস্তে করে বলল কথাটা। আসো তাহলে আমার পিছু পিছু। এটা বলে ম্যাম হাঁটা ধরলো আর আমি আমার গাল মুছতে মুছতে ম্যামের পিছু পিছু হাঁটতে লাগলাম। আজকে বাবার জন্য এমন মেয়ের পাগলামো সহ্য করতে হচ্ছে, নাহলে কত আগে আমি সোজা করে নিতাম। তারপর গাড়ির কাছে আসতে ম্যাম বলল, এই নে চাবি, তুই গাড়ি চালা। আমি আর কিছু না বলে চাবি নিয়ে গাড়িতে উঠে গেলাম। আমি একটা জিনিস দেখে অবাক হলাম যে এই মেয়ের আসলে হলোটা কি। আজ দেখি সামনের সিটে বসেছে। ম্যাম আপনি এখানে কেন? আপনার তো পিছনে বসবার কথা। এত কথা বলো কেন তুমি? চুপচাপ গাড়ি চালাও, আর হ্যাঁ ওই দিনের পার্কে নিয়ে যাও। আমি তো ওই দিনের পার্কের কথা শুনে ভয়ে আল্লাহকে ডাকতে লাগলাম। না জানি আজ কি করে আমার সাথে, কারণ বিপদের আগে যে পরিবেশ একটু নীরব থাকে, তেমনি নীলা ম্যামও নীরব হয়ে আছে। তারপর ভয় ভয়ে গাড়ি চালাতে লাগলাম। এইদিকে নীলা মনে মনে ভাবছে, তোমার এমন ভয় পাওয়া চেহারা দেখতে বারবার মন চায় আমার, তাই তো তোমার উপর বেশি রাগ দেখায়। কি আছে জানি না তোমার চেহারাতে, বাট আমি কি তোমার দিকে এইভাবে এই চেহারার মধ্যে দিয়ে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি পার্কে এসে থামালাম। তারপর ম্যামের দরজাটা খুলে দিলাম। নীলা ম্যাম নেমে আমাকে বলল, চলো তাহলে। চলো মানে? আমি কোথায় যাব? ওমা কোথায় যাব মানে? তুমি আমার সাথে পার্কের ভেতরে যাবা? না ম্যাম, আমি ভেতরে গিয়ে অপমানিত হতে চাই না, আপনি যান। আমাকে রাগাবে না বলে দিলাম, যেতে বলছি মানে যাবা। এই বলে আমার হাত জড়িয়ে ধরে নীলা আমাকে পার্কের ভেতর নিয়ে যেতে লাগলো। আমার সেদিকে কোনো খেয়ালই নেই, আমার শুধু খেয়াল নীলার দিকে। সেমনভাবে আমার হাত ধরে আছে আমি যেন তার জামাই। আমি এক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছি। আমি নীলার দিকে তাকিয়ে আছি। নীলা যে কখন আমাকে পার্কে নিয়ে এসেছে, একটা গাছতলায় বসলো, সেটা আমি খেয়ালই করিনি, বুঝতে পারিনি। আবার এমন তাকিয়ে থাকা দেখে নীলা কিছুটা লজ্জা পেয়ে আমাকে বলল, এ আহমদ কোথায় হারিয়ে গেলে? এটা বলে একটা ধাক্কা দিল আর আমার ধ্যান ভেঙে গেল। আমি অবাক হয়ে গেলাম, আমি এখানে কেন, কিভাবে আসলাম? হেঁটে হেঁটে আসছো আর কি। এখন বলো, এইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো? আরে তেমন কিছু না, আমি কারো দিকে তাকিয়েছিলাম না, আমি একটা কথা ভাবছিলাম। ও তাই, তাহলে কি? আরে তেমন কিছু না। আচ্ছা আমাকে এখানে নিয়ে আসার কারণ কি? তখন নীলা বলল, বলতেছি, আগে বলো আমাকে কেমন লাগে। আমি একটু নীলা ম্যামের দিকে খেয়াল করে দেখলাম, তাকে আজকে অনেক সুন্দর লাগছে। মাশাআল্লাহ, আপনাকে আজকে ভালো দেখাচ্ছে। ওমা তাই, তাহলে সইয়ের জন্য একটু আগে অমন করে তাকিয়েছিলে? আমি ম্যামের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, আহমেদ তোমাকে যে কথাটা বলার জন্য আমি এখানে নিয়ে এসেছি, তোমাকে সেটা তাহলে বলি। হ্যাঁ বলেন, এতে অনুমতি নেওয়ার কি আছে? দেখো আমি পেঁচিয়ে কথা বলতে পারি না, আমি তোমাকে সোজা বলে দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসি। ম্যামের মুখে এমন কথা শুনে আমি হো হো করে এসে দিলাম। মজা করার আর লোক পেলেন না? একদম মজা বলবা না, আমি সত্যি বলছি। মজা বলবো না তো কি? হ্যাঁ, আপনি কোথায় আর আমরা কোথায়?
আমরা আপনার লেভেলে নেই। সো মজা নিতে হলে অন্য কাউকে বলেন ম্যাম। দেখ, হাসবি না। আমার মাথা এখন একটু ঠান্ডা আছে, তাই আর রাগ তুলবি না বলে দিলাম। তুই বিশ্বাস কর, আমি তোকে সত্যিই ভালোবাসি। বিশ্বাস তো আপনাকে ম্যাম। যে মেয়ে গরিবের অসহায়ত্বের সুযোগ নিয়ে সাদা কাগজের স্বাক্ষর নিয়ে এগ্রিমেন্ট বানিয়ে নেয়, সেই মেয়েকে বিশ্বাস কখনোই না। তাছাড়া যে মেয়েকে ভুল ধরিয়ে দিলে তার বিপরীতে যদি খেতে হয় থাপ্পড়, নিজের দোষ করে উল্টো সে দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়, তাকে অপমান করে, সেই মেয়ে কি না আমাকে ভালোবাসে? এটা শুনে মুখতে হাসি পাবে না তো কি? হ্যাঁ, প্রথমত আমি আগের দিনের ব্যবহারের জন্য সরি। আমি সেই দিন বুঝতে না পারলেও আমি যে ভুল ছিলাম সেটা বুঝতে পারছি। তুমি যেদিন এই পার্কে আমাকে থাপ্পড় দিয়ে বুঝিয়েছিলে সেদিন বুঝলা। তারপর থেকে তোমার কথাগুলো ভাবতে ভাবতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলছি তা আমি নিজেও জানি না। প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না, প্লিজ প্লিজ আহমদ। নীলার কথা আমি জবাব দিলাম, যেটাই হোক ম্যাম, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না। আর আমি এটাও বুঝতে পারছি এটা আপনার আবেগ, কয়দিন পর এমনি কেটে যাবে, আবার ঠিক হয়ে যাবে। বাই বলে সেখান থেকে চলে আসতে যাব, তখন নীলা আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। প্লিজ তুমি এমনটা করিও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ প্লিজ আহমদ, আমি তোমাকে অনেক ভালোবাসি। নীলা জড়িয়ে ধরাতে আমার শরীরের মধ্যে বিদ্যুৎ পেয়ে গেল। এই প্রথম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি নিজেকে ঠিক করে নীলাকে ছাড়িয়ে বললাম, দেখেন ম্যাম, পাগলামো করবেন না। 2 দিনে একটা ছেলেকে কখনো ভালোবাসা যায় কিনা সেটা আমি জানি না, বাট এমন পাগলামো করবেন না যাতে আপনি নিজে সমস্যাতে পড়েন। আপনি আপনার লেভেল দেখেন আর আমার লেভেল দেখেন। আমি একটা ছোট লোক, ফকির। আমার পুরো মাসের টাকা দিয়ে আপনার একটা জুতাও কিনতে পারবেন না। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। তুমি যেই হও আমার দেখার বিষয় না, আমি তোমাকে ভালোবাসি। আমি সেটা দেখি তোমার কোনো টাকা লাগবে না। আমার বাপের কি কম আছে? প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আপনি যেটাই বলেন, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না, মানে সম্ভব না। বাই। আর হ্যাঁ, আমাকে ধরার চেষ্টাও করবেন না। এটা বলে আমি চলে আসতে লাগলাম। এদিকে নীলা সেখানে দাঁড়িয়ে আমার দিকে করুণ চোখে আমার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আমি একবার পিছনে ফিরে তাকালাম না। সেখান থেকে একটা রিক্সা নিয়ে অফিসে চলে গেলাম। এখন কেবিনে বসে বসে ভাবছি আমি নীলার কষ্ট সহ্য করতে পারবো না, তাই আর পিছনে ফিরেও তাকাইনি। কারণ আমি যে নীলাকে এই কয়েকদিনে পছন্দ করে ফেলেছি। আমি চাইলে তাকে গ্রহণ করতে পারতাম, বাট আমার অবস্থা নীলার দিকটা ভেবে করলাম না। কারণ যে মেয়ে 2 দিনের মধ্যে একটা ছেলেকে হঠাৎ করে ভালোবাসতে পারে, সেই মেয়ে আবারও তাকে 2 দিনের মধ্যে ঘৃণাও করতে পারবে। যদি একবার এমনটা করে, যদি আমি ভেঙে পড়ি, তাহলে আমার পরিবারকে কে দেখবে? তাই নিজের অনুভূতি নিজের মাঝে রাখাই ভালো। অন্যদিকে নীলা মন খারাপ করে পার্কে কিছুক্ষণ বসে থেকে গাড়ি নিয়ে বাড়ি চলে গেল। এদিকে আমি আর কিছু না ভেবে অফিসের কাজ করতে মন দিলাম, কিন্তু অফিসের কাজে মন বসছে না। শুধু নীলার ওই করুণ মায়াবী ছলছল চোখগুলোর কথা মনে পড়ছে। কি সুন্দর করে, কি আকুতি মিনতি করে আমাকে বলল ভালোবাসি। কিন্তু আমি পরিস্থিতির শিকার, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও ফিরিয়ে দিলাম। অনেক কষ্টে নিজেকে স্থির করে কাজে মন দিলাম। অফিসে বাড়ি চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে রুমে বসে ছোট ভাই নিহালকে ডাক দিলাম। একটু পর নিহাল আসলো। ভাইয়া, কেন ডাকছিলি? বস আমার পাশে। আমার কথা মতো নিহাল বসে বলল, দেখ তুই এখনো ছোট। আমি ছোট না, আমি অনেক বড়। তুই অনেক বড়, কিন্তু তুই যে তাসপের সাথে এসব করিস, এগুলো কি ভালো? কেন ভালো নয় ভাইয়া, আলপাত ভালো। আমরা ভবিষ্যতে বিয়ে করব, তাই এখন থেকে একটু মানিয়ে নিচ্ছি আর কি। দেখছেন বাদর পোলার কথা কি? করবি তো, আমি তোদের বিয়ে দিব। তার আগে এখন এইসব ছেড়ে ভালোভাবে পড়ালেখা কর, বড় একজন মানুষ হতে হবে। কেন ভাই, আমি কি ছাগল নাকি? কি বলি আর কি বোঝে এই ছাগলটা? এখন তো মানুষ, কিন্তু পড়ালেখা করে ভালো একজন মানুষ হতে হবে। তারপর থেকে তাসপের সাথে বিয়ে দেবে তার বাবা, তার আগে না, বুঝলি? বুঝতে পারছি। এখন তাহলে আমার কাজ করি। এখন তোর কাজ তাসপের থেকে দূরে থাকা আর ভালো করে পড়াশোনা করা, তা না হলে পাবি না তাসফিয়াকে। ওকে ভাই, আমি তাহলে একাই করব। আজ থেকে মন দিয়ে পড়ালেখা করব, কিন্তু মাঝে মাঝে তাসফিয়ার সাথে কথা বলবো কিন্তু। ওকে, করিস। এখন তাহলে পড়তে বস। বসবো। আগে চলো খেতে, মা খেতে ডাকছে। এই বলে নিহাল খুশি মনে চলে গেল। আর আমিও আর কিছু না ভেবে খাবার খেতে গেলাম। খাবার খাচ্ছি এমন সময় মা বলল, বাবা তোকে একটা কথা বলি, রাগ করবি না তো? আজব, তোমরা আমাকে একটা কথা বলবা, এতে রাগ কেন করব? না মানে হয়েছে কি বাবা? কি এমন করছো কেন? ঠিক করে বলো তুমি। আমি পারবো না। ওগো তুমি বলো। বলছিলাম কি, তোর দাদু আসছে এখানে।
আমি দাদুর কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। নিজেকে কন্ট্রোল করে বললাম, কেন? আমাদের নিতে আসছে। এত বছর আমরা কিভাবে ছিলাম, মরে আছি নাকি বেঁচে আছি সেটা দেখতে এলো না, আজ হঠাৎ করে আমাদের নিতে এসছে। এটা কেমন হাসির কথা না বাবা? ও তাহলে এই ব্যাপার। এখন তাহলে কালকে তোমরা চলে যাবে? তোমরা মানে তুই সহ যাবি? না বাবা, যে বাড়িতে আমার বাবার কোনো সমস্যা ছিল না, যাকে অবিশ্বাস করে জেলে দিল, সেই বাড়িতে আমি কখনোই যাব না। তোমরা যাও তাহলে। এটা কেমন কথা? সেটা তো আমাকে ফাঁসানো হয়েছে, সেখানে তোর দাদুর কোনো দোষ নেই। সেটা যাই হোক, আমি যাব না। এটা যদি তোর শেষ কথা হয় তাহলে আমার কথাও শুনে রাখ, তুই না গেলে আমি যাব না। তুমি যখন যাবে না আমিও যাব না। তাহলে আমিও যাব না। এটা কেমন কথা? আমার জন্য তোমাদের এত কষ্টের জীবন চলতে হবে না, তোমরা বরং চলে যাও, আমি এখানে ভালো থাকবো। না, তুই না গেলে আমরা কেউ যাব না। আমি তো মহাঝামেলায় পড়ে গেলাম। না, আমার জন্য আমার পুরো পরিবারকে কষ্ট দিতে পারবো না। আচ্ছা আমি যাব, বাট এখন না। তাহলে কখন? আমার এই অফিসের একটা চুক্তি আছে 1 বছরের, সেটা শেষ হলে যাব। তা না হয় মানলাম, কিন্তু তুই তো বাড়ি থেকেও পারবি অফিস করতে। আরে পারেও, 1টা বছর তো আম্মু, তবে আমি প্রতিদিন যাব তোমাদের সাথে কথা বলতে। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে ফোন টিপতে লাগলাম। আপনাদের প্রশ্ন, আমার দাদু কোত্থেকে গেল? আর যদি দাদু থাকে তাহলে আমরা এখানে কেন? সব ক্লিয়ার হবে, শুধু গল্পের সাথে থাকুন। কিছুক্ষণ ফোন টিপে আমি ঘুমিয়ে গেলাম। সকালবেলা নাস্তা করে রেডি হয়ে রিক্সা করে অফিসে যাচ্ছি। হঠাৎ এক জায়গায় চোখ দুটো আটকে গেল এবং অনেকটা অবাক হলাম। মামার রিক্সাটা দাঁড় করান তো। আমার কথা শুনে রিক্সা চালক রিক্সা দাঁড় করাতেই আমি সেখানে দাঁড়িয়ে তার কাণ্ড দেখছি আর ভাবতে লাগলাম, এই মেয়ে এখানে কেন, তাও এতিমখানাতে? আমি কি ভুল দেখছি? না না, আমি তো ঠিকই দেখছি, কিন্তু তাকে অনেক সুন্দর লাগছে। কি সুন্দর লম্বা কালো চুল, হালকা মেকআপ, কি সুন্দর হাসি, দেখলে বারবার দেখতে মন চায়। ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করছে। আমার মনে হচ্ছে তিনিও একজন বাচ্চা। ইচ্ছে করে বারবার তার মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকতে। তার এমন হাবভাব দেখলে কেউ বলতে পারবে না যে সে একজন অহংকারী মেয়ে। আমি তো সবসময় তাকে এমন নিরহংকারী দেখতে চাই। আমি তো এদিকে তাকে এসব ভাবছি, হঠাৎ কেউ একজন আমার মুখের সামনে তুড়ি বাজাতে আমার ধ্যান ভাঙলো। সামনে তাকে দেখি নীলা। কি মিস্টার, এইভাবে রিক্সা দাঁড় করিয়ে এইদিকে এমন ভাবে তাকিয়ে কি ভাবছেন? কই কিছু না তো ম্যাম, আপনি এখানে? আমি এখানে। বাবার এতিমখানা কখনো আসা হয়নি, মন খারাপ ছিল, তাই তাদের সাথে একটু খেলাধুলা করে মন ভালো করলাম। আসবেন কিভাবে? আপনার তো অহংকারী মাটিতে পড়ে না। একটু বিড়বিড় করে বললাম। কিছু কি বললে? না না, কিছু বলিনি। আচ্ছা ম্যাম থাকেন, আমি তাহলে অফিসে যাই। আরে দাঁড়াও, আমি যাব। এটা কি বলছেন? আপনার গাড়ি থাকতে এই ক্ষেত ছোট লোক গরিবের রিক্সায় কেন যান? আপনার কোটি টাকার গাড়িতে যান। নীলা 1 লাফে রিক্সায় উঠে বলল, আমি কোথাও উঠবো নাকি উঠবো না সেটা আমার ব্যাপার, চুপচাপ বসে থাকো। এই মামা চলেন। আমি নীলা ধমক শুনে চুপ করে বসে থাকলাম। এই কি করছিস, পড়ে যাবি তো। না আমি পড়বো না, ঠিক আছে। তুই না পড়লে আমি ফেলে দিব, তাড়াতাড়ি আমার পাশে ঠিক করে বস। এই মেয়ে এমন ভয় দেখে কথা বলে কেন আমি বুঝি না। আমি আর কিছু না ভেবেই নীলার পাশে ঠিক করে বসলাম। কিছুক্ষণ পর অফিসে চলে আসলাম। তারপর আমি আমার কেবিনে, নীলা নীলার কেবিনে চলে গেল। এদিকে আমাদের দুজন কিভাবে একজন দেখে হিংসা হতে লাগলো। আমি অফিসে বসে কাজ করছি, তখন হঠাৎ করে জেরিন এসে বলল, ব্যাপার আহমেদ অনেকভাবে আসতো মনে হয়। মানে বুঝলাম না। না মানে ম্যামের কেবিনে গেলে আসতে চাস না, আবার দেখি এক রিক্সা করে অফিসে আসিস। আমাদেরকে বললে কি কিছু করব নাকি? আরে কি বলতে বলছিস? ম্যামের সাথে আমার তেমন কিছু নেই। আমি অফিসে কাজের সাথে সাথে ম্যামের পেয়ে, তাই এমনটা হয়, বুঝতে পারলি? ও এই ব্যাপার, সরি দোস্ত, আমি অন্য কিছু মনে করেছি। আরে সরি বলতে হবে না, এটা অনেকেই বলবে। আচ্ছা দোস্ত, তাহলে আমি আসি, বাই। আচ্ছা বাই। আর এদিকে জেরিনের সাথে এমন কথা বলা দেখে নীলা তো রেগে আগুন, সাথে সাথে আমাকে ডেকে পাঠালো। ম্যামের কেবিন থেকে ডাক পড়লে আমি তার অনুমতি নিয়ে ম্যামের কেবিনে ঢুকে পড়ি। আমি কিছু বোঝার আগেই হঠাৎই নীলা ম্যাম আমার কলার ধরে দেয়ালের সাথে চেপে ধরল আমাকে। ম্যাম ম্যাম এটা কি করছেন? চুপ, একদম চুপ। তোর সমস্যা কি? ওই ডাইনির সাথে কথা বলতে তোকে কতবার মানা করব? তুই কেন বুঝিস না আমি তোকে কত ভালোবাসি? ম্যাম আমাকে ছাড়ুন, আমি তো বলছি আমি আপনাকে ভালোবাসতে পারবো না, তারপরে কেন এমন করছেন? কেন পারবি না আমাকে ভালোবাসতে? ওই ডাইনির মধ্যে এমন কি আছে যে আমার মধ্যে নেই? ওই ডাইনি কি আমার থেকে বেশি সুন্দর? ম্যাম এখানে আপনি জেরিনকে আনছেন কেন? সে তো আমার ভালো বন্ধু,
এর চেয়ে আর বেশি কিছু না। তাহলে আমাকে ভালোবাসতে সমস্যা কি? অনেক সমস্যা। দেখেন, আপনি অনেক বড় লোক, আপনাদের অনেক টাকা পয়সা, আপনি আমাদের সাথে থাকতে পারবেন না, কারণ আপনি গরিবদের মানুষ বলে মনেই করেন না। আপনি মনে করেন আপনাদের মতো টাকাওয়ালাই শুধু মানুষ, আর কেউ না। আর আমি চাই আমার বউ সবাইকে মানুষ বলে মনে করুক। দেখ, আমি সেই দিন বুঝতে পারছি আমি যে অনেক বড় ভুল করছি। তাই আজ দেখিনি আমি এতিম বাচ্চাদের সাথে কিভাবে খেলা করলাম, এবং তোমাকে বলে বোঝাতে পারবো না ততক্ষণ যে আমার কি যে আনন্দ লাগছিল। আমার মনে হয় আমি এমন আনন্দ আর কোথাও পাইনি। হ্যাঁ, আমি এটা দেখে খুশি হলাম, বাট আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না। এটা তোর শেষ কথা? হ্যাঁ, আমার কথা শেষ। আমি এটা বলতেই নীল আমাকে ছেড়ে দিল, আর আমি ছাড়া পেয়ে কেবিন থেকে চলে আসতে যাব। তখন ওই শোন, শেষবারের মতো বলছি, তুই আমাকে ভালোবাসবি কি না বল। আমি নীলার ডাক শুনে যখনই তার দিকে তাকে না বলবো, তখন দেখলাম সে ডান হাতের ওপর ছুরি বসিয়ে কথাটা বলল। আমি এটা দেখি, দেখেন ম্যাম, পাগলামো করবেন না বলছি, ছুরিটা রাখেন। একদম আগাবি না বলে দিলাম। আমি শুধু শুনতে চাইছি তুই আমাকে ভালোবাসবি কিনা বল। দেখো, তোমার হাত কেটে যেতে পারে, তুমি ছুরিটা রাখো বলছি। আমি তো তোর মুখে এটা শুনতে চাইছি না, আমি শেষবারের মতো বলছি তুই ভালোবাসবি কিনা বল। আমি কি বলবো বুঝতে পারছি না। বুঝতে পারছি, তুই আমাকে ভালোবাসবি না। আমি যখন থাকবো না তখন বুঝবি আমি তোকে কত ভালোবাসছিলাম। এই তুমি কোথায় যাবে? হ্যাঁ নীলা, কান্না থামো, একটু শান্ত হয়ে চিন্তা করো। অনেক চিন্তা করছি, আমি বুঝতে পারছি যে জীবনে তুমি নেই সেই জীবন রেখে আমি কি করব। এটা বলে নীলা ছুরি দিয়ে টান দিতে যাবে, তখনই আমি দৌড়ে গিয়ে নীলার হাত ধরে ফেললাম। কিন্তু আমার একটু দেরি হয়ে গেল। আমি নীলার হাত ধরছি, বাট হাতে টান দেওয়ার সময় এতে নীলার হাত হালকা কাটছে। এতে তেমন সমস্যা হবে না, কিন্তু রক্ত বের হচ্ছে প্রচুর। এটা কি করলেন আপনি? আরেকটু হলে তো বড় কিছু হয়ে যেত। আমি জানি বড় কিছু হবে না। কেমনে জানেন? কারণ তুমি আছো না আমার পাশে। আমার তোমার প্রতি বিশ্বাস আছে, তুমি আমার কিচ্ছু হতে দিবে না। এখানে বসেন। আর ফার্স্ট এড বক্স আছে নাকি কিনে আনতে হবে? লাগবে না, ড্রয়ারে আছে। তারপর আমি ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে নীলার হাত ওয়াশ করে ক্রিম লাগিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিলাম। এমন পাগলামো কেন করলেন? তোমাকে ভালোবাসি তাই। এত ভালোবাসেন আমায়? নিজের চাইতেও বেশি। তখন কথা ঘুরিয়ে বললাম, আচ্ছা আপনি বসে রেস্ট নেন, আমি বরং আমার কাজ করি। এই বলে আমি চলে আসতে যাব, তখনই ভাই কোথায় যাও? একবার বললাম না? আমি তোকে যেতে বলছি? না। চুপচাপ সামনে বসে থাক, আমি তোকে দেখব। কিন্তু আমার কাজ। তোর কাজের গুষ্টি মার, তুই এখানে বসে থাক বলছি, বসে থাক। এখানে বসে থাকলে তো কাজ হবে না, আপনি বরং রেস্ট করেন, আমি গিয়ে কাজ করি। তোর কাজ দরকার তাই না? এখন এই ফাইলটা কমপ্লিট করে দে, এখানে বসে করে দিবি। ম্যাম, এটা তো আপনার ফাইল, আমি কেন কমপ্লিট করব? আর আমি তো বলছি আমার অনেক কাজ আছে, আপনার কাজের কথা বলিনি। চুপচাপ ফাইলের কাজ কর, আর বেশি কথা বললে আমি কি করতে পারি সেটা তুই জানিস। তারপর নীলার কথা মতো আমি ফাইলের কাজ করতে লাগলাম। আর আমি একটু পর পর আর চোখে তাকিয়ে দেখি নীলা আমার দিকে একদিনে তাকিয়ে আছে। আমি সেদিকে তেমন কোনো গুরুত্ব না দিই নিজের কাজ করতে লাগলাম। সে তার মতো আমাকে দেখুক, আমি আমার মতো কাজ করি। কাজ করছি, এমন সময় হঠাৎ মনে হলো পায়ের মধ্যে কেউ সুরসুরি দিচ্ছে। আর এই কাজ একমাত্র ম্যাম ছাড়া কেউ করতে পারে না। ম্যামের দিকে তাকিয়ে দেখি ম্যাম মুসকে মুসকে হাসছে। আমি তো আর ম্যামকে কিছু বলতে পারলাম না, তাই নিজের পাটা সরিয়ে ফেললাম। ওই, পা সরালি কেন? কাজ করতে সমস্যা হচ্ছে ম্যাম, তাই। তাতে আমার কি, তুই পা দে, তোর পায়ে সুরসুরি দিতে আমার খুব ভাল লাগে। ম্যাম, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে না? ওই, কিসের বেশি? আমি তোকে ভালোবাসি বুঝলি, আর বিয়ে করলে তোকেই করব। আর তুই হচ্ছিস আমার হবু জামাই, তাই হবু জামাইয়ের সাথে এমন দুষ্টুমি করতে পারি। ম্যাম, এসব আজে বাজে কথা মাথা থেকে সরিয়ে ফেলেন। আমি কিন্তু আপনাকে না ভালোবাসি আর না বিয়ে করব। তুই ভালোবাসবি নাকি বাসবি না সেটা আমার দেখার বিষয় না। তুই তো বিয়ে আমাকে করতে হবে, এটা মনে রাখিস। আর ফাইনালের কাজ কতটুকু হলো? এই তো একটু হলে শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি কর, আরেকটা দিতে হবে। হ্যাঁ, এমন হাঁ করে তাকিয়ে না থেকে কাজ কর বেটা। ম্যামের দমক শুনে আমি কাজ করতে লাগলাম। নীলা মনে মনে বলতেছে, আমিও দেখি তুই কেবিন থেকে কি করে বাইরে যাস, আর ওই ডাইনির সাথে কি করে কথা বলিস। তারপর কিছুক্ষণের মধ্যে ফাইলটা শেষ করে নীলাকে ফাইল দিতে যাব, তখন দেখি নীলা আমার দিকে একদিনে তাকিয়ে আছে। তার এমন তাকানোতে আমার কেন জানি লজ্জা লাগছে। তার এমন নিষ্পাপ চেহারায়
কাজল কালার চোখের কারণে তার মায়ায় পড়তে আমাকে বাধ্য করছে। আমাকে তার এই মায়াতে ফেলেই আমাকে বলতে বাধ্য করেছে যে সে একসময় আমাকে দেখতে পারতো না, নানা কথা বলে অপমান করত। এইসব আমি নীলার দিকে তাকিয়ে ভাবছি। হঠাৎ টেবিলে থাকা নীলার ফোনটা বেজে উঠলো। দুইজনেরই ধ্যান ভাঙলো। তারপর দুইজনই দুজনকে বুঝতে না দিয়ে নিজের দিকে ঠিক করে নিলাম। এদিকে নীলা ফোন ধরে চেয়ার থেকে উঠে একটু দূরে চলে গেল। একটু পর কথা শেষ করে আবারও নীলা চেয়ারে এসে বসে পড়তেই আমি ম্যামকে ফাইলটা বাড়িয়ে দিলাম। এই নিন ম্যাম আপনার ফাইল। ম্যাম তাহলে আমি এখন যাই? তোকে আমি যেতে বলছি? না। এই নে আরেকটা ফাইল, এটা কমপ্লিট কর। এটা শুনে তো আমি ম্যামের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। কি হলো ধর। তারপর আমি ম্যামের হাত থেকে আরেকটা ফাইল নিলাম। শোন, আমি একটু বাইরে যাচ্ছি, দুপুরের দিকে চলে আসবো, ততক্ষণে ফাইলটা কমপ্লিট চাই। ওকে। আর শোন, আমি না আসা পর্যন্ত এই কেবিনের বাইরে এক পাও দিবি না বলে দিলাম। যা লাগে পিয়ন চাচাকে বলবি, কেমন? ম্যাম আপনি তো চলে যাবেন, আমি এখানে কাজ করাচ্ছি, নিজের কেবিনে গেলে ভালো হয় না? না ভালো হয় না, যেটা বলছিস সেটা কর। আর যদি এক পাও রুমের বাইরে দিস তাহলে তোর খবর আছে। আর যারা ফাইল নিয়ে আসবে তাদের ফাইলগুলো চেক করে রেখে দিবি। এই বলে নীলা হনহন করে চলে গেল। আর আমি মন খারাপ করে কাজ করতে থাকলাম। বস, একটা বাজে খবর আছে। কি বলো? অন্যদিকে তারপর ছেলেটা কানে কানে কি যেন বলল এসকে। এটা এসকে শুনেই একটা মুচকে হাসি দিল। এটা নিয়ে তোকে ভাবতে হবে না, এটা কাজ আমি করছি, এখন শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা মালগুলো কে নিছে খবর পাইছিস? না বস, সে মনে হয় অনেক চালাক, কোনো প্রমাণ রাখেনি। সেটা বলা হবে না, তাড়াতাড়ি বের কর। এইদিকে ওই মঞ্জির পোলা আমাকে চাপ দিতেছে। ওকে বস। এটা বলে ছেলেটা চলে গেল। আর এদিকে এসকে বলছে আমও আমার হবে, গাছও আমার হবে, কেউ কিছু করতে পারবে না, শুধু তাকিয়ে তাকে দেখবে। এদিকে আমি অফিসে বসে নিজের মতো কাজ করছি। হঠাৎ দরজার কাছে কেউ একজন বলে উঠলো, আসবো ম্যাম? আমি বললাম আসেন। আহমেদ, তুই এখানে বসে কাজ করছিস কেন? এখানে বসে কাজ করছি। ম্যাম কোথায় যেন গেছে। ও তাহলে তুই কাজ কর, আমি আসি। ম্যাম আসলে না হয় ফাইল ম্যামকে দেব? আরে না, আমাকে দিয়ে যা, ম্যাম আমাকে দেখতে বলেছে। আমার মুখে এমন কথা শুনে জেরিন বুড়ুকুসকে আমার দিকে তাকিয়ে বলল, তোকে কেন বলবো? আরে কেন আবার, আমি যে তার পিয়ে। ও আচ্ছা, এই নে ফাইল। আমাকে ফাইল দিয়ে জেরিন চলে গেল। আর আমি আমার মতো কাজ করতে লাগলাম। ফাইলটা শেষ করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর হয়ে গেছে। অনেক ক্ষুধাও লেগেছে, বাইরেও যেতে পারছি না, কি করি? আচ্ছা ফোন টিপি। এই বলে ফোন টিপতে লাগলাম। এমন সময় জেরিন এসে বলল, দোস্ত খেতে যাবি না? না দোস্ত, তুই যা, ম্যামের কেবিন থেকে বেরোতে মানা করেছে। ও আচ্ছা, তাহলে থাক, আমি যাই। এটা বলে জেরিন চলে গেল। আর আমি আমার মতো ফোন টিপতে লাগলাম। হঠাৎ কেবিনে কেউ ঢুকে বলল, সরি বাবু, আমার একটু দেরি হয়ে গেছে, তুমি কিছু মনে করিও না। এই কথা শুনে পেছন করে দেখি নীলা। আরে কি যে বলেন না আন্টি, আমি কেন কিছু মনে করব, আমি তো কাজ করছিলাম। তুই কি বললি কুত্তা? কেন আন্টি, আমি কি কিছু ভুল বললাম? আই কুত্তা, আবার আমাকে আন্টি ডাকিস? ওই আমাকে কোন দিক দিয়ে আন্টি লাগে তোর কাছে? তো আমাকে বাচ্চা কোন দিক দিয়ে লাগে আপনার? হ্যাঁ, আপনি যে আমাকে বাবু বলছেন। আরে এটা তো আমি ভালোবেসে ডাকলাম বাবু। আমি আপনাকে সম্মান করে ডাকলাম আন্টি। আরেকবার যদি তুই আমাকে আন্টি ডাকছোস তাহলে তোর খবর আছে বলে দিলাম। আচ্ছা ছাড়েন তো আমার কলার, আপনার ফাইল কমপ্লিট হয়ে গেছে, টেবিলে রেখে দিছি, এখন আমাকে যেতে দিন, আমার অনেক ক্ষুধা লেগেছে। তোমার কোথাও যেতে হবে না, তোমার জন্য খাবার নিয়ে আমি এসেছি, এই দেখো। আমি কেন আপনার খাবার খাবো? আজব, আমি চাই বরং। ওই কুত্তা, তোকে কিভাবে কিছু বললে তুই না করিস কেন? চুপচাপ হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বাড়তেছি। আমি আর কিছু না বলে নীলার কথা মতো ওয়াশরুমে গেলাম হাত মুখ ধুতে। আপনাদের একটা কথা বলি, আসলে আমি না চাইলেও নীলার এক কথায় সব মানতে পারি, কিন্তু একটু উল্টামি করি, কারণ আমার কাছে নীলার আগে মুখটা দেখতে ভালো লাগে রাগী শাসনগুলো। এই আপনারা আবার কিন্তু বলে দিয়েন না আবার। আমি হাত মুখ ধুয়ে আসতেই দেখি টেবিলে 2টা প্লেটে বিরিয়ানি রাখা। আমি তো বিরিয়ানি দেখে লোভ সামলাতে পারছি না। কিরে, হা করে তাকিয়ে না থেকে বসে খাওয়া শুরু কর। আমি দেরি না করে চেয়ারে বসে খাবার খেতে শুরু করলাম। ওহ মাশাল্লাহ, খাবারটা অনেক স্বাদ হয়েছে। এদিকে নীলা খেতে খেতে আমার দিকে তাকিয়ে বলছে, দেখ দেখ কত বড় রাক্ষস, আমি এত কষ্ট করে আম্মুকে বুঝিয়ে বাজিয়ে বিরিয়ানি রান্না করতে বললাম এবং নিজ হাতে করে অনেক দূর থেকে হেতের জন্য খাবার আনলাম, হারুনি আমাকে খেতে না বলে নিজেই খেয়ে যাচ্ছে। এদিকে আমি খাবার শেষ করে বললাম, মাশাল্লাহ অনেক মজা হয়েছে,
কে রান্না করেছে? ধন্যবাদ, আমার আম্মু রান্না করছে। ও আচ্ছা ম্যাম, আমি যাই তাহলে। ওকে যা, আর সোজা নিজের কেবিনে যাবি। এই দিক ওই দিক যাবি তো তোর খবর আছে। ওকে ম্যাম। আচ্ছা 2:30 দিকে রেডি থাকিস, একটা কোম্পানির সাথে মিটিং আছে। ওকে ম্যাম। এটা বলে আমি আমার কেবিনে এসে হাঁপ ছেড়ে বাসলাম। তারপর নিজের জমে থাকা ফাইলগুলোর কাজ কমপ্লিট করতে শুরু করলাম। এদিকে আমি যাওয়ার পর নীল একটা মুচকে হাসি দিয়ে সিসিটিভির আগের ফুটেজগুলো দেখতে লাগলো। প্রথমে জেরিন কেবিনে আসাতে তার মাথা গরম হয়ে গেল, পরে কথা শুনে একটা হাসি দিল। আমি কাজ করতে করতে প্রায় মিটিংয়ের কথা ভুলেই গেছি। হঠাৎ নীল আমার কেবিনে এসেই, এই নাও গাড়ির চাবি, গাড়ি বাহির কর, মিটিং আছে, তাড়াতাড়ি যেতে হবে। তারপর আমি নীলার থেকে চাবি নিয়ে গাড়ি বের করলাম। একটু পর নীল এসে গাড়িতে বসলো। ম্যাম কোথায় যাব? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চলো। ওকে ম্যাম। মনে মনে আল্লাহর নাম নিয়ে গাড়ি চালাতে লাগলাম। গাড়ি চালাচ্ছি, হঠাৎ ম্যাম জোরে চিৎকার দিয়ে বলল, এই এই গাড়ি থামাও। ম্যামের এমন চিৎকার শুনে বুকে মোচড় দিয়ে উঠলো। আমি তাড়াতাড়ি গাড়ি ব্রেক মারতে গাড়ি থেমে গেল। আমি কিছু বলতে যাব, তার আগে ম্যাম তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে কোথায় যেন যেতে লাগলো। আমি দেরি না করে গাড়ি থেকে নেমে যেই না ম্যামের পিছু নেব, অমনি আমি দাঁড়িয়ে গেলাম। আর ম্যামের কাজকর্ম দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আমি দেখলাম নীলা একজন বৃদ্ধ দাদুকে রাস্তা পার করে দিচ্ছে। এটা দেখে আমি ভাবছি, আমার বিশ্বাস হচ্ছে না যে এটা নীলা। মানুষ যত তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করতে পারে সেটাই মেয়েকে না দেখলে বিশ্বাসই করতাম না। যে মেয়ে গরিবদের একদম সহ্য করতে পারতো না, সে মেয়ে নাকি গরিব ছেলে মেয়েদের সাথে খেলা করে, সে নাকি গরিবদের সাহায্য করে। আসলে এটা কি নীলা, নাকি নীলার বেশ ধরে অন্য কেমন করছে? আমি এসব ভাবছি, হঠাৎ নীলার ধাক্কাতে ধ্যান ভাঙলো। কি এমন ভাবছো যে আমি এতক্ষণ ডাকছি কিন্তু কোনো সারা শব্দ করছো না? কই কিছু না ম্যাম। হয়েছে, ঢং করা বাদ দিয়ে গাড়িতে বসে গাড়ি চালাও, এমনি দেরি হয়ে গেছে। তারপর আমি আর কিছু না বলে গাড়িতে উঠে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর আমরা চৌধুরী গ্রুপের অফিসে চলে আসলাম। তারপর অফিসে ঢুকেই সবাই দাঁড়িয়ে যেতে লাগলো। আর নীলা এটা দেখে কিছুটা অবাক হয়ে গেল। নীলা আমার কানে কানে বলল, এই তুমি দেখছো এটা কিভাবে আমরা আসাতে দাঁড়িয়ে যাচ্ছে? এমন মনে হচ্ছে আমি এই কোম্পানির মালিক। হয়তোবা তাদের এখানে অতিথিদের এমনই আপ্যায়ন করে। হয়তো। তারপর মিটিং রুমের সামনে আসতেই আমিও দাঁড়িয়ে গেলাম। কি হলো, দাঁড়িয়ে গেলা কেন? তো আমি দাঁড়াবো না? মিটিং রুমে আমি কি করব, আপনি যান। আরে গাধা, প্রেজেন্টেশন তুমি করবা, তাই তোমাকে আমার সাথে যেতে হবে। ম্যাম আমি কোনোভাবে না গেলে হয় না? না হয় না, চলো আমার সাথে। বলে আমার হাত ধরে নীলা টান দিয়ে মিটিং রুমে নিয়ে গেল। আমরা ঢুকতে একজন লোক দাঁড়িয়ে গেল, তার দেখা দেখি সবাই দাঁড়িয়ে গেল। নীলা নিজের জায়গায় গিয়ে বসলো আর আমাকে ইশারা দিয়ে তার পাশে বসতে বলল। সরি স্যার, আমাদের একটু দেরি হয়ে গেল। এদিকে একজোড়া চোখ আমাকে দেখে অবাক হয়ে গেল। যখন কিছু বলতে যাবে তার আগে আমি চোখের ইশারায় মানা করলাম। আপনাদের একটা কথা বলি, এটা হচ্ছে আমাদের কোম্পানি, আর যে আমার দিকে তাকিয়ে আছে তিনি হচ্ছে আমার দাদু আশরাফ চৌধুরী। স্যার প্রেজেন্টেশন আমার পিএ করবে। ওকে, তাহলে শুরু করেন। তারপর আমি আলাদা কনফিডেন্স নিয়েই প্রেজেন্টেশন শুরু করলাম। আমি আমার সেরাটা দিয়ে ভালোভাবে শেষ করে ম্যামের পাশে বসলাম। বাবা ভালোই তো প্রেজেন্টেশন করলি, এখন চিন্তার বিষয় আমরা কি ডিলটা পাবো? 100% ম্যাম, একদম নিশ্চিত থাকুন। এদিকে একের পর এক কোম্পানি তাদের মতো করে তারা প্রেজেন্টেশন দিয়ে শেষ করলো। পরিশেষে আমাদেরকে এই প্রজেক্টটা দিল। এতে ম্যাম অনেক খুশি হয়ে গেল। মিস নীলা, যেহেতু আপনার পিএ প্রেজেন্টেশন করছে, সেহেতু আপনার পিএকে আমার কেবিনে আসতে বলুন। এই বলে আশরাফ চৌধুরী চলে গেল। এদিকে আমি কথাটা শুনে ম্যামকে বললাম, ম্যাম আমার ভালো লাগছে না, আপনি কি স্যারের সাথে কথা বলুন, আমি গাড়ির কাছে যাচ্ছি। দেখ, এটা আমার অফিস না যে যেমন খুশি তোকে তেমন করব, কিন্তু তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে আমি কিন্তু একটা করে ফেলবো, তাই চুপচাপ স্যারের কেবিনে যা বলছি। আমি আর কথা না বাড়িয়ে আস্তে আস্তে এক প্যাক করে স্যারের কেবিনের সামনে গেলাম। তারপর বললাম, আসবো স্যার? আরে মিস্টার আহমদ জি, আসো আসো। তারপর আমি আস্তে আস্তে রুমে গেলাম। তাই কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি? কি স্যার স্যার করছি, দাদুর দেখতে কি শরম করে? সরি স্যার, আপনার কথা বুঝতে পারলাম না। আমার উপর এখনো রেগে আছিস বাবা? আসলে আমি বুঝতে পারিনি এমন একটা কিছু হবে। সত্য হলো আমার ছেলে ছিল, আমার উচিত ছিল না তাকে বের করে দেওয়া। স্যার আপনি সব কি বলছেন, আর আমাকে কেন ডাকলেন সেটা বলেন। কেন মানে, আমি আর কত অফিস সামলাবো? তোর আব্বুও তো ঘরে বসে আছে, এখন তুই ছাড়া কোম্পানি কে দেখবে বল? এমনিতে এই 4 বছর অনেক লস হয়েছে। আজব, আমি কেন আপনার অফিস সামলাবো? আপনি আপনার অফিস কিভাবে সামলাবেন সেটা আপনি জানেন।
দাদু ভাই, তুই এমন ভাবে করে কথা বলিস কেন? তুই কি আমাকে ক্ষমা করতে পারিসনি? আমি বুড়ো মানুষ, একটা না হয় ভুল করছি, তাই বলে কি ক্ষমা করা যায় না? ওই দিন তো নিজের ছেলে ভেবে আমার বাবাকে ক্ষমা করতে পারতেন, কিন্তু আপনি এমন কিছুই করেননি। আপনার জন্য আমাদের পুরো পরিবার অনেক কষ্টে চলতে হয়েছে, আর আপনি বলছেন মাত্র একটা ভুল। আমি এইসবের মধ্যে জড়াতে চাই না, আমাকে আমার মতো থাকতে দেন। এটা বলাতে দাদু কিছু বলতে যাবে, তার আগে আমি কেবিন থেকে বের হয়ে গেলাম। আমি বের হতেই, কিরে, কথা হলো তোমাদের মাঝে? আমি এটা পরে বলবো, এখন চলেন এখান থেকে। এটা বলে দুইজন অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠলাম, গাড়ি চালাতে লাগলাম। কিরে, কি বললো স্যার? বলছে তাদের অফিসে জয়েন করতে। কি? তো তুই কি বললি? আমি বলেছি সরি স্যার, আমার এই অফিসের সাথে চুক্তি আছে 1 বছরের, তার আগে পারবো না। তার মানে তুমি তারপরে চলে যাবে? দেখা যাক কি হয়। দেখা যাক। আচ্ছা, অফিসে আর যাব না, গাড়ি নদীর পাড়ে নিয়ে চল, অনেক দিন ঘোরা হয় না। ওকে বলে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে নদীর পাড়ে চলে আসলাম। তারপর গাড়ি থেকে নেমে আমি আর নীলা ঘুরতে লাগলাম। শীতল হাওয়া বয়ে যাচ্ছে গায়ের উপর দিয়ে, আর নিজের মনে অজানা এক অনুভূতি কাজ করছে, কারণ নিজের পছন্দের মানুষ আছে সাথে। তবে আমারও ভালো লাগতো যদি হাতে হাত রেখে নদীর পাড়ে চলতে পারতাম। এমন সময় নীলার দিকে চেয়ে দেখি নীলাকে এই মুহূর্তে আলাদা এক অপরূপ সুন্দরী লাগছে। বাতাসের কারণে তার মুখের সামনে চলে আসা চুলগুলো যখন নীলা তার হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, সেই মুহূর্তটা দেখে আমি তার উপর আলাদাভাবে আবারও প্রেমে পড়লাম। ওই, কি দেখছো অমন করে? আমি তার দিকে তাকে নিজের অজান্তেই বললাম, তোমাকে। হোমা, তাই বুঝি? আচ্ছা, আমাকে কেমন লাগছে? তোমাকে আজ পরীর মতো লাগছে, মনে হচ্ছে আকাশ থেকে মাত্রই নেমে আসে একটা কালো পরী। আমার কথা শুনে নীলা মুসকে একটা হাসি দিল। ওই আহমেদ, চলো ফুচকা খাবো। আমি আর না করলাম না, দুজন গিয়ে ফুচকা খেলাম। তারপর সন্ধ্যা পর্যন্ত ঘুরে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় কেউ নেই, কারণ সবাই চলে গেছে দাদুর বাড়ি। আমি নিজের রুমে শুয়ে শুয়ে ভাবছি বিকালে নীলার সাথে কাটানো মুহূর্তের কথা, আর মুসকে মুসকে হাসছি, আর নিজে নিজে বলতে লাগলাম, আচ্ছা নীলা তো আমাকে ভালোবাসে বলেছে। আমি তো তখন নীলাকে গ্রহণ করিনি, কারণ তখন আমার অবস্থা অন্যরকম ছিল, কিন্তু এখন হচ্ছে আরেক রকম। আমি কি নীলাকে বলে দেব? এইসবই ভাবছি, হঠাৎ পাশে থাকা ফোনটা বেজে উঠলো। আমি ফোনের দিকে তাকাতেই দেখলাম নীলা ম্যাম কল দিয়েছে। আমি দেরি না করে কল ধরলাম। কি করো? এই তো শুয়ে আছি, আপনি? একজনের কথা ভাবি। ও, তা কে সে? তোমাকে কি বললে কি লাভ, তুমি তো শুনবে না। আর শোনো, বলো। অফিসের বাইরের আমাকে ম্যাম ডাকবে না। তাহলে কি ডাকবো? নীলা বলে ডাকবা। এটা কেমন করে সম্ভব ম্যাম? আমি পারবো না। তোকে পারতে হবে। আরেকবার যদি তুই আমাকে ম্যাম বলে ডাকিস, তাহলে তোকে মোবাইলে ঢুকিয়ে পিটিয়ে আসবো। দেখছেন আপনারা কি গুন্ডি মেয়ে, আমাকে নাকি মোবাইলে ঢুকে মারবে। আচ্ছা, খেয়েছেন? খেয়েছি, তুমি? হ্যাঁ, আমি খেয়েছি। আচ্ছা ভাই, পরে কথা বলবো। ওই শোন, আরেকটু কথা বলি। না, ঘুম পাচ্ছে, ঘুমাবো। ওকে, ঘুমাও, কিন্তু যদি ফোন ওয়েটিং দেখি তাহলে খবর আছে। ওকে বাই। ওই শোনো। আবার কি হলো? ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। এসব কি বলছেন ম্যাম? কুত্তা, তুই কাল অফিসে আয় খালি। আমি একটা মুচকি হেসে দিয়ে বললাম, তোমাকে রাগাতে খুব ভালো লাগে। তারপর ঘুমিয়ে গেলাম। রাত 1টা বাজে। একটা বাড়িতে জোরে জোরে চিৎকার করছে একটা মেয়ে। তারেক, আমার এত বড় সর্বনাশ করিও না প্লিজ, আমরা তো বন্ধু ছিলাম, এখন সর্বনাশ করিও না। বুঝলি মিথিলা, তোকে আমি অনেক আগে থেকে চোখে চোখে রাখতাম, বাট তুই হঠাৎ করে প্রতিদিন আমাকে একটা করে মেয়ে এনে দিতি, তাই বেঁচে যেতি, কিন্তু আজ আর পারলি না। প্লিজ তুমি এমনটা করিও না, আমি তো তোমার সব কথা শুনতাম, তাহলে আমার সাথে এমন করছো কেন? তাহলে আজকে আর একটু শোন, তুইও মজা নে, আমিও নেব। আর মিথিলা জোরে জোরে চিৎকার করছে আর কান্না করছে। এই শালি চুপ কর, এখানে তোকে বাঁচাতে কেউ আসবে না। আর এখন মজা বোঝ, অন্য মেয়েদেরকে ভালোই তো তুলে দিতি, এখন তাদের মতো তুইও একটু মজা বোঝ। হঠাৎ পেছন থেকে চেনা সুর শুনে তারেক অবাক হয়ে মেয়েটাকে ছেড়ে দিল, আর মিথিলা ছাড়া পেয়ে খাটের এক কোণে লুকিয়ে পড়ল। জাহেদ, তুই এখানে কেমনে? ভাবছিলাম আমি ফিরবো না, কিন্তু তোরা যেভাবে আমি না থাকাতে অন্যায় শুরু করেছিস, আমাকে ফিরতেই হবো। তুই একা কি করবি? এখন তুই আর সৈনিক নেই, বুঝলি? মামা, তুমি হয়তো ভুলে গেছো, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং এখনো ভুলিনি তোর বেইমানি।
তোর জন্য আমি আমার চাকরি হারিয়েছি, অসম্মান হতে হয়েছে তোদের জন্য। আমার কি দোষ? আমি তোদের বলছিলাম শুধু ওই খারাপ কাজ থেকে বের হয়ে যেতে, কিন্তু তোরা উল্টো আমাকে মিথ্যে অপবাদ দিলি। এটা আমি তেমন কিছু মনে করিনি, কিন্তু তোরা যা শুরু করে দিয়েছিস। শুধু আমার কথা কেন বলিস? ওই যে মিথিলাও তো এখানে আছে। আমি জানি সে এখানে আছে। দোস্ত, যা হয়েছে সব ভুলে যাই, চল না এখন এই শালির সাথে দুইজন মিলে মজা করি। আমি খারাপ হতে পারি, কিন্তু এমন কাজ আমি কখনো করতে পারবো না। তুই হয়তো ভুলে গেছিস তুই কার ছেলের গায়ে হাত দিতে যাচ্ছিস। আমি ভুলিনি। তোর বাবা হচ্ছে মানুষের টাকা মেরে খাওয়া মন্ত্রী, আর তুই হচ্ছিস তার আদরের নষ্ট ছেলে। আমি ভাবতে পারিনি এমন একজনের সাথে আমার বন্ধুত্ব ছিল। সেটা যাই হোক, কিন্তু তুই আমার ডেরাতে এসে আমাকে মেরে যাবি, এটা ভাবলি কি করে? তুই না আরেক বোকা। আমি এই পর্যন্ত আসছি মানে রাস্তা ক্লিয়ার করে আসছি, তাই না? কথাটা শুনে তারেক রহমান জাহেদ নামের ছেলেটার পায়ে পড়ে গেল। ভাই ভাই, তোর যত টাকা লাগে আমি সব দেব, কিন্তু তুই প্লিজ আমাকে মারিস না, প্লিজ। আমি একবার যখন ঠিক করেছি তোকে মরতে হবে, মানে তোকে তো বন্ধুরা, গল্পটা হয়তো আপনারা পুরোপুরি বুঝতে পারছেন না। অবশ্যই পুরো